Hello Shabai, here we are for the second episode of Soundcheck with Q. It gives me immense pleasure to have hosted the hitmaker of our industry, Mr. Nakib Khan. Hit after hit after hit, it has defined the 80s and the 90s music, so it was fantastic for me to host him and discuss a lot of things songwriting. Nakib Bhai এখানে এসেছিলেন in Melbourne to celebrate his 50 years in the music business, and আমার চ্যানেলে কিছু লাইভ ক্লিপসও আপনারা দেখতে পারবেন where I had the immense pleasure of playing with him as well. So here it is. Please like and subscribe, and if you haven't, or even if you have, please refer to your friends to come in and like and subscribe the channel as well. Thank you. Here it goes. হ্যালো নকিব ভাই, হাউ আর ইউ? কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আছি খুবই ভালো। See you after a long time. After long time. Great to see you in Melbourne. Thank you. মেলবোর্ন কেমন, এই ট্যুরটা কেমন যাচ্ছে? খুব ভালো, কারণ বেশ কিছুদিন পরে মেলবোর্ন আসলাম, মানে ট্যুরে ফর মিউজিক পারপাস। এমনিতে আসা হয়, বাট খুব ভালো লাগছে। অনেকদিন পর, প্রায় 4-5 বছরের মতো হয়ে গেছে আমি লাস্ট এসেছিলাম। অডিয়েন্সের কি কোনো ডিফারেন্স দেখলেন লাস্টবার যেরকম এসেছিলেন এবার যেরকম? খুব একটা না, বাট এইবারে আমি যেটা একটু দেখলাম যে মোর ইয়াঙ্গার ক্রাউডস এসছে, হুইচ ইজ গুড, হুইচ ইজ রিয়েলি গুড, কারণ এই জেনারেশন তো আমাদের অনেকে গান শুনেনি। সো এটা একটা ভালো সুযোগ যে ওদেরকে আমার গান শোনানো after 50 years. 50 years. Not a matter of joke. I feel so humbled to have you here. আমাদের ব্যান্ড মিউজিক অথবা মিউজিক ইন্ডাস্ট্রি বাংলাদেশের, আমি মনে করি ইউ আর দ্য হিট মেকার, ওয়ান অফ দ্য প্রিমিয়ার হিট মেকার্স অফ আওয়ার ইন্ডাস্ট্রি। অ্যান্ড যে গানগুলো আপনার মধ্যে দিয়ে এসছে, এগুলো উই হোপ যেগুলো থাকে, বিকজ আই থিঙ্ক একজন আর্টিস্টের জন্য একটা জিনিস রয়ে যাওয়া এবং দিনের পর দিন এটা ফেরত আসা খুবই 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 জরুরি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কন্ট্রিবিউশনস। অ্যাজ ইউজুয়াল আমরা এই পডকাস্টে একটু সাধারণত একটু টেকনিক্যাল হয়ে যায় কিছু কিছু জিনিস নিয়ে, বাট normally I'll start with your upbringing and music related upbringing, যদি একটু শর্ট করে। First of all, thank you very much, এবং I'm really honored, এবং কি বলবো, কিছুটা নস্টালজিক হয়ে যাচ্ছে অনেক কিছু ব্যাপারে। এনিওয়ে, এবং রিয়েলি অনার্ড এবং হাম্বলড। সত্যি খুব ভালো লাগছে তুমি আমাকে ইনভাইট করেছো, এই জন্য রিয়েলি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তোমার প্রতি এবং যারা আয়োজক আছে এখানে সবার প্রতি। সো এটা একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি, কারণ আই জাস্ট ফিনিশ মাই 50 ইয়ার্স সেলিব্রেশন এখানে করেছি। বাংলাদেশ থেকে শুরু হয়েছে। সো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, কারণ 50 বছর টিকে থাকাটা একটা বিশাল ব্যাপার। বিশেষ করে মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা হৃদয়ে বেঁচে থাকা আমার কর্ম নিয়ে, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি বলে মনে হয়। তো সে সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় গিফট আমি মনে করি। ইটস এ গড গিফট, কারণ এটা আমার কিছু নাই, এটা আমি মনে করি যে এটা সৃষ্টিকর্তার দেওয়া জিনিস। সব আমার ক্রিয়েশনগুলো সবকিছু আমার কাছে মনে হয় যে এটা সৃষ্টিকর্তা দিয়েছে, আমি জাস্ট প্রেজেন্ট করছি। সো আলহামদুলিল্লাহ। ছোট থেকে আপনার মিউজিকের সাথে যে লিঙ্কটা, ওটা যদি একটু সামান্য করে বলতেন, যে আপনি অবশ্যই কাম ফ্রম আ মিউজিক্যাল ফ্যামিলি, কিভাবে আসা হলো? রাইট, থ্যাংক ইউ। কারণ ছোটবেলার কথা অনেকে আসলে জিজ্ঞেস করে, বাট আমার আসলে হয় কি, যেতে তুমি একটু টাচ করেছো মিউজিক্যাল ফ্যামিলি। আমার আব্বা গান করতেন, আমার নানা কলকাতা শিল্পী ছিলেন, উনি কাওয়ালি গাইতেন, কাওয়ালি ছিলেন। আমার অনেক ওনার লং প্লেও আছে অনেকগুলো। সো ওর মায়ের ফ্যামিলি এবং বাবার ফ্যামিলি দুই দিক থেকে আমার অ্যাকচুয়ালি সাপোর্টটা ছিল মিউজিকের প্রতি। আর আমরা 3 ভাই, আমার বড় ভাই আমাদের থেকে অনেক বড়, 10 বছরের বড়। সো বেসিক্যালি উনি আমাদের গানের গুরু, ওনার কাছ থেকে আমরা সব শিখেছি। গান গাওয়া, কিবোর্ড বাজানো, কম্পোজ করা শুরু করা, সব কিছু ওনার কাছ থেকে শিখেছি। সো সেই জন্য আমাদের বাসায়
গানের চর্চা হতো। আমার বড় ভাই জিলু খান ওনার নাম, উনি একসময় জিঙ্গা শিল্পী গোষ্ঠীর সাথে ছিলেন, পরে ওনার নিজের একটা ব্যান্ড তৈরি করেন বালার্ক নামে, যে ব্যান্ডে আমরা 3 ভাই বাজাতাম। 1972-তে বালার্ক প্রথম কনসার্ট করে কক্সেস বাজারে, তো সেটাই আমার ফার্স্ট কনসার্ট। এবং তখন আমি বড় ভাই কিবোর্ড বাজাতেন, তখন তো কিবোর্ড বলতো না, অর্গান বাজাতো, আর আমি বাজাতাম পিয়ানো অ্যাকর্ডিয়ান। সো পিয়ানো অ্যাকর্ডিয়ান ওয়ান অফ দ্য ফেভারিট ইনস্ট্রুমেন্টস আমার জন্য। আপনি পিয়ানো বেসড ইনস্ট্রুমেন্টে কেমন করে আসলেন? আসলে ওই যেটা হয় কি, মানে ইন্টারেস্ট যখন থাকে তখন খুব আগ্রহ নিয়ে কাজটা শুরু করতে হয়। বাট আমাদের চিটাগাং যেটা ছিল তখনকার সময়ে ইনস্ট্রুমেন্টস পাওয়া খুব ডিফিকাল্ট ছিল। যেহেতু বড় ভাই কিবোর্ড বাজাতেন, আমার ইয়েতে আমাদের ব্যান্ডে বালার্ক যে ব্যান্ড ছিল ওখানে কিবোর্ড ছিল, সেটাতেই বাসায় বসে বসে আসলে শেখা। কিন্তু তার আগে কিন্তু হারমোনিয়ামে প্র্যাকটিস করতাম। আসলে কিবোর্ড তখন তো 2 হাতে পারতাম না। পিলু আমার ছোট ভাই, ওকে বলতাম তুমি একটু হারমোনিয়ামে এটা ভ্যালোটা করো, আমি জাস্ট 2 হাতে প্র্যাকটিস করি। সো ওভাবে শেখা আসলে। আমি আপনাকে এখানে স্টপ করব। সো যেটা হচ্ছে এখানে, একজন হারমোনিয়ামে 2 হাত দিয়ে এবং পিলু ভাই জিনিসটা ব্লো করছে। ওভাবে শুরু। কিবোর্ড তখন ছিল না, তার আগে ওই টেকনিকগুলো কি জিলু ভাইয়ের কাছ থেকে আপনার মোটামুটি? জিলু ভাইয়ের কাছ থেকে আসলে দেখা শেখা। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কর্ড। তখন তো কর্ড টর্ড কিছু জানি না, কিন্তু কিভাবে, আর হারমোনিয়াম তো এমন একটা জিনিস যেখানে কর্ড জিনিসটা আসলে ঠিকভাবে বের হয়ে আসে না। সো ওটা কর্ডটা এখন কোনো ইনস্টিটিউশন নাই, শিখার কোনো স্কোপ ছিল না চিটাগাংয়ে। তাছাড়া কি করব, তখন আমরা করতাম বাইরের ওয়েস্টার্ন গান, মানে তখন বড় ভাই ফ্রেন্ডরা বাইরে গেলেই নিয়ে আসতো, এলপি নিয়ে আসতো, তারপরে এগুলো নিয়ে আসতো, ওটা শুনতাম। শুনে শুনে তখনকার যে সব ওয়েস্টার্ন বিটলস বলেন, ইগলস, মানে এদের গান শুনতাম। শুনে শুনে গানগুলো তোলার চেষ্টা করতাম। তখন ওই লিড না বাজিয়ে আমি কর্ড তোলার চেষ্টা করতাম। কি কর্ড? তো কর্ডটা তো আমি নোটেশনগুলো তো আমি জানি না, বুঝি না। তখন গবেষণা করে বের করতাম, আচ্ছা এটা এই বাজছে, এটা কি কি নোট মিলে একটা এটা এই সুরটা আসতে পারে। তখন গবেষণা করতে করতে একদম বের হলো মেজর কর্ডটা বের হলো। তখন একটা ফর্মুলা বের করলাম, আচ্ছা মেজর কর্ডের ফর্মুলাটা কি হতে পারে। যেমন ফার্স্ট একটা সি আমি ধরলাম, 2টা রিড বাদ দিলাম, তখন ই ধরলাম, তখন আবার এফ ধরলাম, তখন দেখলাম মিলে গেল ওর সাথে। তখন মধ্যে এটার একটা ফর্মুলা হতে পারে। তখন ওটা একটা লিখে রাখলাম যে CEG যদি হয় তাহলে আমার মাঝখানে গ্যাপ কি হচ্ছে, কোন কোন রিড গ্যাপ যাচ্ছে। তাহলে আমি বাইর করলাম মাঝখানে 3টা রিড গ্যাপ যাচ্ছে প্রথমে, তারপরে 2টো রিড গ্যাপ যাচ্ছে। তাহলে 3:2 আমি রেশিও বের করে ফেললাম। ওই 3:2 রেশিও ধরে সি শার্প ডি শার্প করে সব আমি চার্ট করলাম। প্রত্যেকটা নোটেশন আমি একটা কর্ড করে ফেললাম, মেজর কর্ডের নোটেশন, মেজর কর্ডের প্রোগ্রেশন। তো এরকম করতে করতে প্রত্যেকটা নোটেশন করার পর তখন আমার চিন্তা হলো মাইনর কর্ড কিভাবে হয়। তখন দেখলাম যে মাইনর কর্ডটা, আমি যে একটা নোট পিছিয়ে মাঝখানে নোটটা, তখন একটা মাইনর কর্ড হয়ে যায়। তো এইভাবে করতে করতে গবেষণা করতে করতে মানে অনেক কিছু করে ফেললাম আর কি। তখন আবার মিলানোর চেষ্টা করলাম এই গানগুলোর সাথে। আপনার কি ইস্টার্ন মিউজিকের শুদ্ধ কোমলের কনসেপ্ট ছিল আগে থেকে? কনসেপ্ট ছিল, কিন্তু অত বেশি ছিল, বিকজ আমরা তো ক্লাসিক্যাল শিখিনি। আমরা গাইতে গাইতে গান বলতে পারি না, কাজে অত বেশি ছিল না। কিন্তু ওই ধারণাটা ছিল, মানে বুঝতে পারতাম সামথিং ইজ গোইং, যে একটা ফ্ল্যাটেন করলে এরকম হয়, এটা বুঝতে পারতাম। কিন্তু ওটা যে একটা মাইনর কর্ড বা মেজর কর্ডের ডিফারেন্স ওটা বুঝতাম না। তখন এই ফর্মুলা ইউজ করে করে শিখলাম আর কি। এটা খুবই ইন্টারেস্টিং, কেননা ওই 70-এর দশকে আই এম গেসিং যে আপনি ক্যাসেট টেপ অথবা এলপি শুনে শুনে করছেন, যেটার ফিডেলিটি ইজ ভেরি ব্যাড। সো কানকে কি পরিমাণ ট্রেন করতে হয়েছে এবং কি পরিমাণ ট্রেন্ড হয়েছে কানরা, দ্যাট প্রবাবলি প্লেড আ ম্যাসিভ পার্ট। এটা আসলে বোঝানো যাবে না এই জেনারেশনকে কি কষ্টটা করতে হয়েছে আমাদের। এটা প্লাস অ্যাভেলেবিলিটি ছিল না কোনো কিছুরই। তারপরে বুঝা, কেউ আমাকে যে বুঝাবে শেখাবে সেটা তো নাই, মানুষ নাই। সো এটা কমপ্লিটলি নিজের চেষ্টায় করতে হয়েছে। পিলু ভাইয়ের, আমি মাঝে মধ্যে একটু পিলু ভাইয়ের ব্যাপারেও জিজ্ঞেস করবো। হ্যাঁ, শিওর। আপনি আর পিলু ভাই কি মোটামুটি সেম মিউজিক্যালিতে আছি, ছিলাম। বাংলারকে আমরা 3 ভাই ছিলাম বললাম। পিলু ড্রামস শুরু করে, তখন ক্লাস 4-এ পড়ে, ড্রামস বাজায়। কি ড্রামস বাজাতে চেয়েছিলেন নাকি জোর করে বলা হয়েছে আর জায়গা নাই? বাসায় যেহেতু স্টুডেন্ট আছে, ও বাসায় বাজাতো আর কি, বাজাতে হয়ে গেছে। সো ফার্স্ট কনসার্ট যেটা বললাম কক্সেস বাজারে, তখন 1972-তে, তখন সে ক্লাস 4-এ পড়ে। সো ওই সময় সে ড্রাম বাজাচ্ছে, আমি পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাচ্ছি, বড় ভাই কিবোর্ড বাজাচ্ছে। সো ওইভাবে শোটা, কনসার্টটা করা হয়েছে, ফার্স্ট কনসার্ট। সো পিয়ানো অ্যাকর্ডিয়ন হচ্ছে যেগুলো ওই যে হোলস গুলো থাকে,
ও মাই গড, তো তাহলে ওটা আপনি শিখলেন কিভাবে? শিখি নাই, বাজাতে হয়ে গেছে। আমি দেখতাম, আচ্ছা তখন আমার খুব আইডল ছিল লাকি ভাই অসাধারণ পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাতেন। জানি না অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানেন না, বাট হি ওয়াজ ওয়ান্ডারফুল। আমি মনে করি বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট পিয়ানো অ্যাকর্ডিয়ন বাদক ছিলেন। আরেকজন ছিলেন উনি পাকিস্তানি, করিম শাহাবুদ্দিন, উনি খুব নাম করা সুরকার ছিলেন। উনি কিন্তু পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাতেন। ওনারও আমি বাজানো দেখেছি, তখন তো সাদা কালো টিভি, পাকিস্তান টিভি দেখা যেত, তো সেটা দেখতাম, খুব আগ্রহ হতো, তো জাস্ট ফলো করতাম কিভাবে বাজছে। সো এটা ভেবে হয়েছে আসলে। আর 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 আমি আপনাকে ঠিক বালার্কের টাইমে ফেরত দিয়ে যাচ্ছি এখন। যখন আপনারা দুই ভাই বালার্কে ঢুকলেন বড় ভাইয়ের সাথে, বাসার ভিতরে প্র্যাকটিস অথবা জ্যাম, এই সিচুয়েশন মানে এগুলো কেমন হতো আমাকে একটু বলেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি প্র্যাকটিস করতেন আপনারা, কি শুনতেন, কি নিয়ে কথা বলতেন? যেটা হচ্ছে আমার বাবা ছিলেন হেডমাস্টার স্কুলের, এবং ওনার হেডমাস্টার যে রেসিডেন্স ছিল সেটাই সেখানেই আমাদের মানে বালার্কের ইনস্ট্রুমেন্টগুলো ছিল, বিকজ বাবা যেহেতু বড় ভাইয়ের ব্যান্ড। সো আমি ইন্সপায়ার্ড হলাম কেমনে, এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। বড় ভাই তো বাজাচ্ছে, আমার নানাও কিন্তু অর্গান বাজাতো, মানে উনি যখন আমার বাসায় আসতেন উনি বাজাতেন, তখন ওনাকে দেখতাম কেমনি বাজায়। তারপরে একদিন তুমি হয়তো জানো কিনা জানি না, শাকিল ভাই নামে একজন ভদ্রলোক ছিলেন, লাইটনিংস ব্যান্ডে লিড গিটারিস্ট ছিলেন। আমার দেখা যত মিউজিশিয়ান আমি দেখেছি, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মিউজিশিয়ান। উনি লিড গিটার বাজাতেন, কিন্তু উনি যে কিবোর্ড বাজাতেন এটা আমি জানতাম না। আমার বাসায় আমার একটা ভক্স সুপার কন্টিনেন্টাল একটা কিবোর্ড ছিল, ডাবল চেম্বার। উনি ওটা দেখে ওনার খুব, আমার বাসায় আসলেন, উনি দেখলাম আমি একটু বাজায়, তো উনি বাজাচ্ছিলেন, উনি উর্দু স্পিকিং ছিলেন। সো ওনার বাজনা দেখে আমি খুব ইন্সপায়ার্ড হলাম। তখন আমার অনেকে আমার বড় ভাইরা যখন বাইরে যেত রেকর্ড নিয়ে আসতো, তো ডিপ পার্পল আমার খুব শোনা যাচ্ছে, ডিপ পার্পল জন লর্ডের বাজানোর কিবোর্ড, ওটা দেখে মাথা খারাপ হয়ে যেত, কিভাবে বাজায় এগুলি। তো ওগুলো চেষ্টা করতাম, প্রথমে হারমোনিয়াম চেষ্টা করতাম, হারমোনিয়াম কিছুই হতো না, তারপরে ওই অর্গানে চেষ্টা করতাম। তো এইভাবে আসলে খুব ডিফিকাল্ট হয়েছে, তারপরে চেষ্টা করে করে হয়েছে। জিলু ভাই কি আপনাদেরকে বলতেন যে এটা শোন, এভাবে কর? অ্যাকচুয়ালি ওনার গাইডেন্সে হয়েছে। আরেকজনের কথা না বলেই না, যিনি দৈনিক পূর্বকোণের এডিটর ছিলেন, উনি আর্কিটেক্ট তসলিম ভাই, উনার ইনফ্লুয়েন্স অনেক বেশি, বিকজ উনি বাইরে বিদেশে গেলেই রেকর্ড নিয়ে আসতো। তো ওই রেকর্ডগুলো আবার সারা রাত ধরে ওনার বাসায় শুনতাম, কিসের খাওয়া দাওয়া কিসের কি, তো শুনে শুনে আমরা চেষ্টা করতাম ওগুলো তোলার জন্য। আমরা ওই যে ইগলসে গান তুলছি ওনার বাসায়, বিটলসে গান শুনে ওনার বাসায় তুলছি, ডিপ পার্পল শুনতেছি, ইউরিয়া হিপ শুনতেছি, অনেকগুলো রোলিং স্টোনস, এগুলো সব তখনকার ওনার রেকর্ড শুনে শুনে তোলা, মানে শোনা কেমন সেটা প্র্যাকটিস করা। আরেকটা জিনিস ইনফ্লুয়েন্স করতো তখন, আমরা খুব, তখন তো আর টিভি ছিল না, রেডিও সিলন শুনতাম। রেডিও সিলনে ইন্ডিয়াতে খুব সুন্দর সুন্দর গান হতো, পুরোনো দিনের গান, এবং সেটা আমার গানের আমি সুর করার ক্ষেত্রে অনেক ইনফ্লুয়েন্স করেছে। সলিল চৌধুরী, আর ডি বর্মন, এই দুইজন খুব ইনফ্লুয়েন্স করেছে। এটার লিংকটা পাওয়া যায় আপনার কিছু কিছু সুরের যে চলন, চলন বলি আমরা যেটা, চলন, হ্যাঁ, ওই চলনে কিছু কিছু আপনার এই ইন্সপিরেশন গুলো পাওয়া যায়। কারণ সলিল চৌধুরীর যেভাবে চলন গুলো হয়, স্পেশালি আপনি যেভাবে কাউন্টার্স দেন, চেষ্টা করি ওই কাউন্টার্স গুলো অনেক, ওইগুলো সলিল চৌধুরী যখন পিয়ানো অ্যাকর্ডিয়ন দিয়ে দেওয়া হতো। কারেক্ট, এটা খুবই ইন্টারেস্টিং। তার মানে আপনার বাসায় তখন আপনি ওই পুরান দিনের বাংলা গান খুব শোনা হতো, ওই রেডিও সিলন শুনে শুনে গানগুলো শুনতাম তখনকার। আর বড় ভাই তো আছেই, আর আব্বু গান করতেন, আব্বু প্রায় খুব নজরুলগীতি করতেন। উনি ওনার খুব আসলে আমি বলবো ফ্যামিলি সাপোর্টটা অনেক বড়, এটাই পেয়েছি ওই বয়সে। তখন আমি ম্যাট্রিক পাস করিনি, ব্যান্ডে বাজাচ্ছি, কেউ চিন্তা করতে পারবে না। তখন রাত্রে 12টা 1টা 2টা বাসায় ফিরছি, আমার মা বাবা জিজ্ঞেস করে নাই তুমি কোথায় ছিলে, কেন বাইরে ছিলে তখন, নেভার। ওরা এনকারেজ, আমাকে আরো বেশি ইন্সপায়ার করেছে, এনকারেজ করেছে। সেটা একসাথে আছে তো এইজন্য, একজন হলে হয়তো খুব। বালার্কের টাইমে আপনারা যখন পারফর্ম করতেন, কি পারফর্ম করতেন, মানে কি ধরনের গান পারফর্ম? বালার্কের সময় অ্যাকচুয়ালি আমাদের সাথে ওনারা বড় ভাই তো ছিলই, আরো কিছু চট্টগ্রাম খুব নাম করে কিছু শিল্পী ছিলেন, প্রবাল চৌধুরী, উমা চৌধুরী, তারপরে রুকসানা মমতাজ, ওনারা মানে অনেক শিল্পী তখন চট্টগ্রাম নাম করে, ওনারা কিন্তু গান গাইতো। ওনারা আবার অনেক কাভার সং করতো, ইন্ডিয়ান গান, ওগুলো কিন্তু আমরা বাজাতাম। সো এরপরে বড় ভাইয়ের নিজস্ব গান কম্পোজ করা গান, অনেক গান করতাম আমরা, মৌলিক গান আর কি, যেহেতু উনি খুব নাম করে কম্পোজার ছিলেন, ওনার গান করতাম।
কোথায় পারফর্ম করতেন? Mostly? আমরা মোস্টলি বালার্কের সময় অবশ্য খুব বেশি পারফরমেন্স, এখন স্টেজ শোটা বেশি হতো, ক্লাবে টাবে ওরকম করি নেই। বাট চিটাং একটা ইয়ে ছিল, ইনস্টিটিউশন ছিল, ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট নামে, এখন ওটা আছে কিনা আমি জানি না। সেখানে প্রায় মানে কনসার্ট তো তখন বলতো না, তখন সঙ্গীতানুষ্ঠান, তো ওখানে আর কি বালার্ক বাজাতো, অনুষ্ঠান করতো, তো ওভাবে আর কি আমরা অনেক স্টেজ শো করেছি। সো 1973-তে বালার্কটা ভেঙে যায়, বড় ভাইরা সবাই চাকরি বাকরিতে জয়েন করে ফেলে। তখন সোলস সুরেলা তখন ছিল, সুরেলা হিসেবে নাম করে। তখন ওরা কোনো মৌলিক গান করতো না, অন্যদের কাভার সং করতো, কিংবা ফোক গান করতো, কিংবা আজম খান বা ফেরদৌস ভাইদের গান করতো। তো বালার্ক যখন ভেঙে যায় তখন ওরা বললো যে ওদের তো কিবোর্ডিস্ট দরকার ছিল। তো বলে ওদের সাথে কি আপনাদের মোটামুটি পরিচয় ছিল? বিকজ বালার্কে সোলসে তখন সুরেলার থেকে নামটা চেঞ্জ হয়ে সোলস হয়। তখন ওই যে সাজিদ, রনিদা এরা ছিল। সাজিদ ওর বাসায় আর কি সোলসের প্র্যাকটিসটা হতো কাজের ডিউরিতে। তো সেখানে আর কি আমরা একদিন যাই, জ্যাম করি ওদের সাথে, তো খুব পছন্দ হয় ওদের। তো বলছে প্লিজ প্লিজ ডান করো। তখন আমাদের বালার্কের যে ডাবল চেম্বার কিবোর্ডটা ছিল ওটা ওরা কিনে নেয়, তো আমি ওটা সহ, আমি সহ, যন্ত্র সহ জয়েন করি। 2 for 1 সো ইন্টারেস্টিং। ওই ডাবল চেম্বার অর্গান আসলো কিভাবে? ওটা কি বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল? এটা আসলে চিটাগাং তো পোর্ট সিটি, সো এখানে অনেক বিদেশিরা আসে, শিপপিসরা, এরা অনেক সময় ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে, সেল করে দেয়। এই ধরনের একটা এই কিবোর্ডটা বোধহয় এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল, শিপের থেকে বোধহয় এটা পাওয়া গেছে, কিনে নিয়েছিল ওরা। হয়তো শিপের মধ্যে ইনহাউস মিউজিশিয়ান হয়তো ছিল, ওরা হয়তো সেল করে গেছে যাওয়ার সময়, সেটা হতে পারে। বাট এটা খুব নতুন ছিল, একদম ভালো অবস্থায় ছিল। চিটাগাং এর কথা বললেন, এখন চিটাগাং নিয়ে অনেকেরই অনেক পজিটিভ কমেন্টস আছে যে প্রচুর মিউজিশিয়ান চিটাগাং থেকে আসে। এন্ড আপনি একটা পয়েন্ট টাচ অন করলেন যে পোর্ট সিটি, এই লিংকটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, যেহেতু ইন্টারন্যাশনাল এক্সপোজার, আমাকে অবভিয়াসলি কারেক্ট করবেন, আই থিংক ইন্টারন্যাশনাল এক্সপোজারটা এত বেশি ছিল, অনেক বেশি ছিল। ইভেন আমি মনে করি যে ঢাকার চেয়েও চিটাগাং তখন অনেক বেশি ছিল, বিকজ স্পোর্টস সিটি প্লাস ওখানেই একদম বাংলাদেশে ঢুকতে হলে তখন তো বিমান হতে ইচ্ছে না, তো পোর্টে অনেক অনেক শিপ আসতো। এটা একটা আরেকটা কারণ হচ্ছে চিটাগাং আসলে চিটাগাং কালচারটা অনেক ডিপ রুটেড, এবং স্পেশালি ফোক গান, রমেশ শীল বলেন, মাইজ ভান্ডারি বলেন, এই ধরনের ফোক গানে কিন্তু খুব বিশাল ভান্ডার চিটাগাংয়ের। এটা একটা কিন্তু কালচার ছিল। আরেকটা হচ্ছে চিটাগাং প্রাকৃতিকভাবে খুব সৌন্দর্যময়, এবং সমুদ্র, পাহাড়, ওটার কিন্তু একটা ইনফ্লুয়েন্স আছে। যে চিটাগাং দেখবেন যে ম্যাক্সিমাম মেলোডিয়াস গান, কিন্তু চিটাগাং আঞ্চলিক গানগুলো অনেক বেশি মেলোডিয়াস, এবং অনেক বেশি এই যে হেরিটেজটা অনেক বেশি ডিপ রুটেড। সো সেটাও একটা কিন্তু ব্যাপার আছে, এবং অনেক ভাষার এখানে ইনফ্লুয়েন্স আছে, যেটা তুমি বললে এক্সপোজার ছিল ওয়েস্টার্ন কালচারের সাথে। বিদেশিরা আছে, বিদেশি ব্যান্ডরাও কিন্তু আসতো শিপের সাথে, ওরা বাজাতো, ওদের দেখতাম। তারপরে যে কারণে ইংরেজি গান হতো, পর্তুগিজ গান হতো, ফ্রেঞ্চ গান হতো, এগুলো কিন্তু হতো, সেগুলো আমরা দেখতাম ক্লাবে, চিটাগাং ক্লাবে। আগ্রাবাদ হোটেল তখন নতুন হয়েছে, বাট চিটাগাং ক্লাবটাই মেইন। অনেক বেশি শো হতো চিটাগাং ক্লাবে, এবং বিদেশি অনেক ব্যান্ড ট্যান্ড আসতো, বিশেষ করে শিপে যারা আসতো ওরা বাজাতো। সো এটা কিন্তু অনেক ইনফ্লুয়েন্স করেছে আমাদের ওয়েস্টার্ন মিউজিকের জন্য, যে কারণে চিটাগাং কিন্তু ব্যান্ড মিউজিশিয়ান অনেক বেশি। সো এটা একটা কারণ। কম্পোজার হিসাবে আমি মানে একটু অন্যদিকে যাচ্ছি, এটা হতে পারে নাও পারে, কিন্তু কম্পোজার হিসাবে চিটাগাং থেকে কেউ যদি মানে চিটাগাং বেসড কম্পোজার ভার্সেস ঢাকা বেসড কম্পোজার, দিক নির্দেশনা, গানের চলনের মধ্যে কি কোনো ডিফারেন্স আপনি মানে কখনো কি চিন্তা করে দেখেছেন যে এটার মানে কোনো ডিফারেন্স ছিল কিনা? তখন কম্পোজার আসলে চিরং থেকেও আসেনি যে তা না, যেমন সত্য সাহার কথা বলি, মানে চিরংয়ের মানুষ, তারপরে আরো অনেকে ছিল চিরং থেকে এসছে। বাট ঢাকার এক্সপোজারটা অনেক বেশি ছিল, যে কারণে এই যে বললাম সলিল চৌধুরী বলেন, আরডি বর্মন, ইন্ডিয়ান যে এটা ইনফ্লুয়েন্সটা অনেক বেশি ছিল। আরেকটা হচ্ছে পাকিস্তানি ইনফ্লুয়েন্স। পাকিস্তানে কিন্তু খুব ভালো ভালো মিউজিশিয়ান, মিউজিক কম্পোজার এখানে এসছে, যেমন করিম সাহেবের কথা বললাম। তারপরে আরো এই ধরনের অনেক বড় বড় সঙ্গীত পরিচালক বা কম্পোজার আছে যারা খুব নাম করা পাকিস্তানি, যেমন মেহেদী হাসান অনেক গান করেছে, এই ধরনের কম্পোজার আছে, ওনারা কিন্তু বাংলাদেশে ওদের দ্বারা অনেক ইনফ্লুয়েন্স রয়েছে। আর পাকিস্তানে তখন বাংলাদেশে যে
তখন তো বাংলাদেশ হয়নি, পাকিস্তানের যে বাংলা সিনেমাগুলি হতো সেগুলি মিউজিক কিন্তু রেকর্ড হতো লাহোরে গিয়ে, কারণ এখানে অর্কেস্ট্রা ছিল না। সো সেটাও কিন্তু একটা ইনফ্লুয়েন্স এখানকার কম্পোজারদের মধ্যে এসছে। তো সেটা মোস্টলি ঢাকা বেসড। সো চিটাগাং সেই সুযোগটা পায়নি, চিটাগাং আমরা সুযোগ পেয়েছি ওয়েস্টার্ন। হ্যাঁ, যে কারণে আমাদের দেখবে আমাদের চিটাগাং থেকে যারা আসছে তারা কিন্তু মোর ওয়েস্টার্ন ইন্টারেস্ট আছে। এটার কারণ কি ঢাকায় যেহেতু মেইন এয়ারপোর্টটা ছিল সেটার জন্য? সেটার জন্য খুবই ইন্টারেস্টিং আসলে জিওগ্রাফি যে একটা বিশাল পার্ট প্লে করে। আর ঢাকায় যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি তো ঢাকা বেস ছিল, সেটাও কিন্তু একটা ব্যাপার আছে, কারণ ওই গানগুলো তখন ওরা যারা কম্পোজার ছিল তারা লাহোরে গিয়ে রেকর্ড করতো। মিউজিক কম্পোজার ওদের সাথে ওদের এক্সপোজারটা ছিল এই সাথে, সেটা একটা ব্যাপার আছে। আর ইন্ডিয়ার সাথে অনেক বেশি ছিল। সো এই সুযোগটা ঢাকায় পেয়েছে, বা চিটাগাংয়ে ওইভাবে পাইনি, যেটা আমরা অন্যভাবে পেয়েছি। এবং আমি বলবো যে সেই সুযোগটা আমাদের ছিল না আসলে। আমরা অনেক কষ্ট করে শুনেছি বা শিখেছি, শুনছি অনেক শুনেছি, শুনতে হয়েছে অনেক। সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। শোনাটা খুব দরকার, শোনা দেখা খুবই দরকার, অন্যকে দেখা। আপনি যে চিটাগাং ক্লাবে গিয়ে দেখার কথা যেটা বলছেন, এটা মানে অনেকের কাছে চিন্তা করতে পারেন না যে বিদেশি ব্যান্ড এখানে বাজাচ্ছে, দেখছি আমরা, সেটা কিন্তু বিশাল একটা এক্সপেরিয়েন্স আমাদের জন্য। তখনকার টাইমের পিএ সিস্টেমের কি অবস্থা ছিল? তুমি ভালো একটা কথা বলেছো। আমরা পিএ সিস্টেম কি জিনিস আমরা জানতামই না তখন। মানে ওই যে একটা সাউন্ড সিস্টেম একটা দরকার, এই ধরনের পিএ সিস্টেম দরকার, এটাও আমাদের কনসেপ্ট আমাদের ছিল না। প্রথম আমরা দেখি যখন যে চিটাগাং ক্লাবের কথা আবার বলছি, যে চিটাগাং ক্লাবের একটা বিদেশি ব্যান্ড আছে, তখন লাইটনিংস যে ব্যান্ডটা ছিল ওদের একটা সাউন্ড সিস্টেম, ওটা পিএ সিস্টেম ছিল, কিন্তু খুবই প্রিমিটিভ বলতে হয়, মানে বর্তমানের তুলনায় আর কি। তো সেটা দেখেছি যে একটা আলাদা স্পিকারে ওটা সবকিছু ওখান থেকে আসতেছে, মানে এটা কেমন করে হয়। আমরা তো ওটা অভ্যস্ত ছিলাম, আমরা ওই যে গিটারের অ্যাম্প ছিল, কিবোর্ডের অ্যাম্প ছিল, ওরকম ছিল, তো ওটা দিয়ে মাইক লাগিয়ে গান করতাম। তো সেটাই আমাদের পিএ সিস্টেম। ভোকালটা ওই যে অ্যাম্পলিফায়ার একসাথে গিটারের সাথেই, একটা চ্যানেলে ভোকাল যাচ্ছে, একটা চ্যানেলে গিটার যাচ্ছে। সো এইভাবে আর কি শুরু, কারণ এই জিনিসটাই তো ছিলই না, কনসেপ্টটাও ছিল না আমাদের। তো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা এই পিএ সিস্টেমে এখন গান করছি, সাউন্ড সিস্টেম, বিশাল সাউন্ড সিস্টেম ইউজ করছি, মনিটরিং করছি, সাউন্ড চেক করছি। এটা কোনো কনসেপ্টই ছিল না তখন। 72 এর দেশের অবস্থা, মানে এক বছর পর স্বাধীনতার এক বছরের পর, তখন মিউজিকের মানে মানুষের লাইফস্টাইল ভার্সেস মানুষের অ্যাপেটাইট ফর এন্টারটেইনমেন্ট, মানে কি মনে পড়ে আপনার ওই টাইমটার কথা? জাস্ট নতুন দেশ স্বাধীন হয়েছে, তখন কিন্তু সব পাগলা, মানে সব এক্সাইটেড। উনি বন্দুক ছেড়ে গিটার হাতে তুলে নিলেন তখন, মানে এই সিনটা কিন্তু অসাধারণ। মানে আজম খান, এদিকে পিলু মুমতাজ, ফেরদৌস ওয়াহিদ, এরা এই যে একটা গ্রুপ ছিল পঞ্চপাণ্ডব বলতে পারেন, ফিরোজ শাহী। সো এরা তখন খুব বেশি মানে অনেক, তখন তো আর ব্যান্ড মিউজিক বলতো না, পপ সঙ্গীত বলতো, পপ মিউজিক বলতো। তো ওটা আমরা খুব দেখতাম এবং এটা খুব ইনফ্লুয়েন্স হয়েছিল, বিশেষ করে আজম খান। মানে আজম খানের একটা জিনিস আমি মানে খুবই অ্যাপ্রিসিয়েট করি, যেটা হচ্ছে যে বাংলাদেশের একসময় ব্যান্ড কালচারটা ছিল একটা সীমিত সোসাইটিতে, আপার ক্লাস সোসাইটি, ক্লাবে কিংবা 5 স্টার হোটেলে। এটা কিন্তু এই বাইরে যেত না, ইংরেজি গান করতো, মানে অন্য একটা সোসাইটি বিলং করতো ওরা। বাট আজম খানই প্রথম যারা এসে এই পপ কালচারটাকে হাটে মাঠে ছড়িয়ে, ম্যাসিভ একে ছড়িয়ে দিয়েছে, মাস লেভেলে নিয়ে গেছে। তো সেটা কিন্তু আমি বলবো যে রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি, যে এটা না হলে কিন্তু আমরা আজকে এই লেভেলে আসতে পারতাম না। সো এখান থেকে আস্তে আস্তে শুরু, এবং এই ব্যান্ড কালচারটা বাংলাদেশে পপুলার হতে থাকে। সো অনেকগুলো ভালো ভালো ব্যান্ড ছিল। সো তখন তো মোড অফ কমিউনিকেশন অনেক প্রিমিটিভ ছিল। তাহলে আপনারা ঢাকা থেকে এই প্রোডাক্টগুলো কিভাবে শুনতে পেতেন তখন? মানে চিটাগাং এ বসে ওই শো কনসার্ট শুনতে পায়, আর কোনো স্কোপ ছিল না, ক্যাসেট ছিল না, কিছু ছিল। আর বিটিভি একটা টিভি ছিল তখন, তো ওখানে এখানে তো তখন এটা তো তখন অপসংস্কৃতি ছিল, অপসংস্কৃতি। এটা অনেক ফেস করেছি আমরা, খুব কষ্ট হয়েছে আসলে এস্টাবলিশ করতে। কারণ আজম ভাইরা যখন এসেছেন তখন তো মানে তরুণদের মধ্যে একটা বিশাল একটা, ওইটা চিটাগং, রাজশাহী, খুলনা কিভাবে যেত, এটা খুবই ইন্টারেস্টিং। শো না করলে তো হতো না, আমি তো প্রথম আজম ভাইকে দেখি চিটাগং ইউনিভার্সিটির শো করতে এসছে, ওনার সাথে বাজছে তখন হ্যাপিয়া খান বাজছে, লেরি বাজছে, মানে ওরা হচ্ছে বাংলাদেশের টপ ক্রিম এগুলি মিউজিশিয়ানস, ওরা বাজছে। মানে তখন সাউন্ড ওই লেভেলের সাউন্ড যে কি বের করতেছে ওনারা। তো হ্যাপি তখন আমার মনে হচ্ছে ফার্স্ট যখন শো করছে চিটাগং ইউনিভার্সিটিতে, আজম ভাই গান করছিলেন,
হ্যাপি একটা ফারফিসা একটা অর্গান ছিল, ফারফিসা, হ্যাঁ। ওটা বাজাচ্ছিল। ওইটার যে কি টোন, ও মাই গড, পাগল হয়ে যাচ্ছি তখন ওটা শুনে, মানে আনবিলিভেবল। ওই সময়কার দিনগুলো ভোলা যায় না আসলে। আর অডিয়েন্সের ইন্টারঅ্যাকশন কেমন ছিল? অসাধারণ। তখন তো মানে এটা তো নতুন একটা ইয়ে ফর্ম, হ্যাঁ, মিউজিকের ফর্ম, মানে ব্যান্ড হিসেবে গান করছে, ড্রাম বাজতেছে, গিটার বাজছে, এটা কিন্তু আগে ছিল। আগে তো সবাই হারমোনিয়াম তবলা নিয়ে গান করতো, এই করতো। তো এটাও কিন্তু একটা নতুন ধারা তৈরি করেছে। ভেরি ইন্টারেস্টিং। সোলসে জয়েন করার আগে কি আপনি গান গেতেন? আমি তো একেবারে কেজি 1-2 গান গাই, মানে গাইতে গাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বাসায় তো সবাই গান গাইতো, এই জন্য আমিও ওই ছোটবেলা থেকে গান গাই। সো স্কুলে, কিন্ডারগার্টেনে স্কুলে পড়তাম, ওখানে আর টিচাররা খুব আদর করতো আমাকে। সো এই গান গাই এই জন্য খুব আদর করতো। সবাইকে পড়া ধরতো, আমাকে বলতো তোমার পড়া বলা লাগবে না, তুমি এটা গান গাও ক্লাসের মধ্যে। তো এটা খুব মনে পড়ে দিনগুলোর কথা। আপনি কখন রিয়েলাইজ করলেন যে আপনি মানে স্টেজে লিড ভয়েস হিসাবে, মানে আপনি কি নিজেকে সবসময় মিউজিশিয়ান হিসেবে ক্যাটাগরাইজ করতে চাইতেন, নাকি না গান এবং থ্যাংক ইউ। প্রশ্নটা খুব আমার অনেকটা ইন্টারেস্টিং আমার জন্য, কারণ এটা আমার অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে। সেটা হচ্ছে আমি কিন্তু প্রথমে কালচারাল ফিল্ডে আসি নাটক দিয়ে, গান দিয়ে না। আমি নাটক করতাম, তো অ্যাক্টিং করতাম। সো একদম ছোটবেলায় আমি যখন শিশু শিল্পী হিসেবে রেডিওতে নাটক করতাম, ওটাই আমার শুরু। তখন কিন্তু গান ওরকম গাইনি, গান গাইতে বলে জানতো না। তো যেহেতু আমার বাবা কালচারাল খুবই ছিলেন, হেডমাস্টার যদিও ছিলেন, বাট উনিও খুব এনকারেজ করতেন আমাদেরকে। সো স্কুলে যখন প্রোগ্রাম হয় তখন বলতেন না তোমার গান গাইতে, কারণ আমি গান এমনি গাই, কিন্তু গান যে স্টেজে গাইবো ওটা কখনো মাথায় আসেনি। তখন আমাকে জোর করে তোলা হল, আমি তো কিছু বুঝি না, বাচ্চা ছেলে গান গাইতেছি সমানে, কিভাবে হয়েছে। তারপরে কিন্তু গান যে গায়ক আমি কখনো হতে চাইনি। আমি অলওয়েজ আমি চিন্তা করেছি আমি কিবোর্ড বাজাবো, আমি মিউজিশিয়ান হব, সেটাই আমার সবচেয়ে। আমার সোলসে যখন শুরু করি আমি গায়ক ছিলাম না, কখনো গান গাইতাম না। আমি সুর করতাম, সুর করে তপন গাইতো কিংবা তাজু ভাই গাইতো, ওদেরকে দিতাম, ওরা গান গাইতো। যে গানে সোলসের ফার্স্ট অ্যালবাম দেখেন সবকিছু কিন্তু সবগুলো কিন্তু তপনের গাওয়া, তাজু ভাইয়ের গাওয়া। আমি হয়তো 2টো গান করেছি, পুতুলের মতো করে সাজিয়ে আর মুখরিত জীবনে চলার বাকি 2টো গান আমার করা, আর বাকিগুলো সব তপনের গাওয়া। সো কিবোর্ড বাজাতাম, এটা আমার ভালো লাগতো, গান গাওয়াটা আমার খুব একটা ভালো লাগতো না বা গাইতে ইচ্ছে হতো না। সো কেমনে গায়ক হলাম, এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, এটা আসলে শেয়ার করতে চাই। ঢাকা মেডিকেল কলেজে একটা প্রোগ্রাম, তখন তার আগে অন্য একটা প্রসঙ্গ আমি একটু বলে নিতে চাই, নাহলে ওটা পেছনে পড়ে যাবে। সোলস চিটাগাংয়ে আমরা ছিলাম, সোলসকে কেউ চিনতো না, কেউ নামও জানতো না, আমরা বাচ্চা পোলাবেন মিউজিক করি। সো ঢাকায় তো আজম খান, ফেরদৌস ভাই, এরা স্টার, সুপারস্টার। সো ঢাকায় 1976-এ একটা অল বাংলাদেশ পপ মিউজিক কম্পিটিশন হয়েছিল। তো সেখানে সোলস পার্টিসিপেট করে চট্টগ্রাম থেকে। আপনারা জানলেন কেমন করে এই কম্পিটিশন? এটা আমাদেরকে ঢাকা থেকে ওরা কমিউনিকেট করেছে, যারা আয়োজক। ওরা কারা আমি এখনো মানে মনে নেই আসলে। সো ওনারা কেমনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। আমরা তো উত্তেজিত, ঢাকায় গিয়ে আমরা বাজাবো, এটাই বিশাল ব্যাপার। কি যা হোক, তো ওই 76-এ ওই কম্পিটিশনে সোলস চ্যাম্পিয়ন হয়ে যায়। তারপরে আমি বেস্ট কিবোর্ডিস্ট হিসেবে প্রাইজ পেলাম। তারপরে আমি আমার যে গান গিয়েছিলাম মনে করে এখন অনেক গান, ওই গানটা বেস্ট সং হিসেবে পুরস্কৃত হয়। তাজুল ইমাম ভাই বেস্ট সিঙ্গার হয়, সোলস চ্যাম্পিয়ন হয় অ্যাজ এ ব্যান্ড। সবাই তাক লাগিয়ে গেল, কি ব্যাপার, চট্টগ্রাম থেকে আসে। আর কে ছিল ওই কম্পিটিশনে মনে আছে? অনেক বাংলাদেশে তো আমাদের কেউ বাদ নাই, খুলনা থেকে ব্যান্ড আসছে, ঢাকায় এরা তো আছে, ফেরদৌস ভাই, আজম খান, এরা তো আছেই, সুপারস্টাররা তো আছেই। তো তারপর যাই হোক, এটার পরে যখন মেডিকেল কলেজে অনেক শোর অফার আসলো ডিএমসি, তখন আমার বন্ধু ডাক্তার মোহাম্মদ আরিফও গান লিখতো, ভালো লাগে জ্যোৎস্না তোর লেখা। ও ঢাকা মেডিকেলে পড়তো। তো যেহেতু আমার ক্লাসমেট, ও আমাদেরকে প্রায় চাইতো যে সোলস এখানে এসে বাজাক। তো ঢাকা মেডিকেল একটা শো খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। হঠাৎ করে ওই দিন শো, তপন অসুস্থ হয়ে পড়ে, তপন মেইন সিঙ্গার, তখন অসুস্থ হয়ে পড়ে। তখন বলে 7টা থেকে শো, আমরা সবাই সাউন্ড চেক করে রেডি, স্টেজে উঠবো। তখন বলতে আমার কোনো মতে সম্ভব না আসা, আমার অসুস্থ, আসতে পারবো না। এখন কি করবো, এখন অডিয়েন্স তো আমাদের মারবে এখন, কারণ তখন সুপারস্টার। এখন কি করবো, আচ্ছা ঠিক আছে, গান তো আমার গান,
আমি গাওয়ার চেষ্টা করি, গান তো সব আমার শুরু। তখন পুরো অনুষ্ঠানটা আমি চালিয়েছি, আমি একা গায়ে, সেদিনই গায়ক হয়ে গেলাম আর কি। তারপর থেকে একটু উৎসাহ পেলাম, যাক গাইতে পারবো। এই হিস্ট্রিটা আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। want to give a thanks to Milu. So Milu এবং হক ফারুক একটা বই লিখেছিল। হ্যাঁ, right. So as part of my research they helped me a lot. So ওখানে এটা লেখা ছিল, বাট আমি এটা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। This is a fantastic piece of history, যে not by choice, কিভাবে আপনার রোল চেঞ্জ হয়ে গেল এটাতে। This was fantastic. A couple of other things with Souls. আপনাকে অর্গান প্লেয়ার হিসেবে সব অফিশিয়াল জায়গাতে নকিব খান অর্গান, এটা কি যেহেতু আপনার সাথে অর্গানটা সাথে এসেছিল ওই জন্য হতে পারে, বাট আমি অর্গানই বাজাতাম আগে, গান তো পরে গাইছি, বাট অর্গানই বাজাতাম। সোলসের ওই সুপার সোলসের রেকর্ডিং কোথায় হয়েছিল? সেটা আরেক না, সুপার সোলস রেকর্ডিং হচ্ছে ঢাকায়। ওই ঢাকায় ফার্ম গেটে একটা স্টুডিও ছিল, খুশনুর আলমগীর নামে, খুশনুর এক ওর স্টুডিও ছিল একটা। তখন ও তো এত প্রিমিটিভ ক্যাসেটে আর কি রেকর্ড করা হয়েছে, কারণ টেপ হচ্ছে না, স্কুল টেপ হচ্ছে না, থেকে এসে রেকর্ড করেছি। সো ওটা মোনো রেকর্ডিং, একবার ভুল করলে আবার প্রথম থেকে শুরু করবে, এই মানে ট্র্যাক সিস্টেম না, মানে ফুল লাইভ রেকর্ড। ট্র্যাক তো তখন ফুল লাইভ করতে হয়েছে। যে কারণে ইন্টারেস্টিং হলো যে মন শুধু মোচ হয়েছে যে ফ্লুটের পিসটা আছে টানা টানা টানা, ওটা কিন্তু পিলুর বাজানো, আমার বাজানো না। কারণ আমি যদি বাজাতে যাই তখন তো হারমোনি করতে পারছি না, হারমোনাইজ করতে আমাদের স্টোরিতে ঢুকতেছে, ভোকাল বুথে ঢুকতে হয়েছে, যে কারণে আমি এটা বাজাতে পারছিলাম না। পিলু বোঝা ঠিক আছে, আমি এটা বাজাই দিই। সো এটা। এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হলো সুখ পাখি আজৌড়ি গানটা শুনছো? ওই গানটাতে যে ইন্টারলিউড পিসটা, ওটা কিন্তু ইয়ের বাজানো, আমাদের বিখ্যাত সঙ্গীত পরিচালক আমাদের ইমতিয়াজ বুলবুল ভাই বাজানো। সো উনি আমাদের খুব কাছের মানুষ, আমাদের খুবই ক্লোজ ছিল, প্রায় আমরা ওনার পাশে আড্ডা দিতাম, ওনার সাথে অনেক গান করেছি একসাথে। তো উনি আমাদের রেকর্ডিং আসছে দেখার জন্য, তোমরা রেকর্ডিং করতে, ঠিক আছে। তো আমি ঠিক একই ঘটনা, হারমোনাইজ করতে পারছি না, আমি পিডিও দুজনে হারমোনাইজ করছি, তখন আচ্ছা ঠিক আছে আমি বাজাই, তুমি চিন্তা করি না। উনি বাজাই দিয়েছে লিড ইন্টারনেট পিরিয়ড। এই গানগুলো যখন আপনি লিখে সোলসকে পিচ করলেন যে এই গানগুলো লেখা, পিচ করার সময় গানের যে ফর্ম ছিল এবং রেকর্ড করার পর আমরা যেগুলা শুনি, এই প্রসেসটা অথবা এই ডিফারেন্সটা আমাদেরকে একটু বলবেন। যে আপনি যখন ইনিশিয়ালি একটা গানই ধরলাম, ধরি মন শুধু মন ছুঁয়েছে, আপনি যখন ইনিশিয়ালি কনসেপচুয়ালাইজ করলেন জিনিসটা, জানি একটু অনেক দূর চলে যাচ্ছি, it'll be very fascinating for any composer to think about যে মন শুধু মন ছুঁয়েছে তো সবাই চিনে, কিন্তু এটা কিভাবে আপনার মাথায় আসলো, কিভাবে আপনার হাতে আসলো, কিভাবে জিনিসটা এই ফর্মে আসলো, যে ফর্মে আমরা শুনি। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। এবং এটা আমি আসলে অনেক সময় বলেছি, বাট আমি একটু ডিটেইল বলতে চাই। সো এই গানটা আমার বড় ভাই সুর, লেখা আমারই। সো তখন যে সময়টা, সেই সময়টা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও বলেন এবং এই ইস্টার্ন এই সার্কেলও বলেন, কিন্তু মিউজিক্যাল কম্পোজিশনে কিন্তু একটা অন্যরকম ধারা তৈরি আসছিল। স্পেশালি আমরা যে এই সাবকন্টিনেন্টের কথা বলি, আর ডি বর্মন এবং সলিল চৌধুরী তো আগে বলেছি, আর ডি বর্মন একটা বিশাল ইনফ্লুয়েন্স আছে অন রিদম। এবং এই গানটা কিন্তু বোসানোভা বেসড গান। হ্যাঁ, তখন বোসানোভা কিন্তু অনেকে জানতো না বা বুঝতে পারতো। আমরা যেহেতু ওটা সুরে আসছি এবং আমরা বাজাই চলছে এই ধরনের মিউজিক বাজে, ওটা আমার মাথার মধ্যে আমার খুব প্রিয় একটা রিদম। সো বোসানোভা ব্যান্ডের মধ্যে আরেকটা যে রিদমের মধ্যে আরেকটা যে চিন্তা করছি যে একটা প্রোগ্রেশন থাকবে। সে আমি যদি জি থেকে চিন্তা করি, জি, বি মাইনর, ই মাইনর, সি। সো এই প্রোগ্রেশনটা যেটা পুরো গানের মধ্যে থাকে, ছন্দের মধ্যে থাকে। একটা হচ্ছে রিদমের সাথে গানের কর্ডের প্রোগ্রেশন। সো এটা বড় ভাই সুরটা করেছে, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমি করেছি। এবং এটা সোলসে যাওয়ার আগে কিন্তু আমি আরেকটা কাজ করেছিলাম, বিকজ আমাদের হয়তো তুমি জানো কিনা জানি না, আমাদের আরেকটা দল ছিল, কয়ের গ্রুপ ছিল চিটংয়ে, সেটা হচ্ছে সৈকতচারী। আসবো এটা নিয়ে। আচ্ছা, সো সৈকতচারী যেটা আমরা করতাম, আমরা যখন একটা নতুন গান করি, সেটা প্রথমে সৈকতচারীতে ছিল 10-12টা মেয়ে ছিল, 10-12টা ছেলে ছিল। আমরা কোরাস করে কয়ার করে গান করতাম, কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। উইদাউট ইনস্ট্রুমেন্টগুলো আমরা ভোকাল দিয়ে, যেটা একপালা ভোকালস দিয়ে আমরা কভার করতাম, ওইভাবে গানগুলো তৈরি করতাম। তো এই মন শুধু মন ছুঁয়েছে, তোরের পুতুলের মতো করে সাজিয়ে, এই মুখরুতে জীবনে চলার বাকে, এগুলো কিন্তু পুরা ওখানে সৈকতচারীতে করে 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 পাক্কা হওয়ার পর দেন সোলসে আমরা ইনস্ট্রুমেন্টের সাথে করা শুরু করলাম।
এই জন্য দেখবে তখনকার সোলসের গান বলো এখন রেনেসা বলো আমরা অনেক বেশি হারমোনাইজড, অনেক বেশি হারমোনি ইনফ্লুয়েন্স। শুধু হারমোনিও না, মানে অনেকগুলো মানে একটা সেকশনের পিছনে দিস প্রবলেম মেক সেন্স, যে এটা যদি কোরাল অ্যারেঞ্জমেন্টে করে আসে তার মানে হচ্ছে একটা সেকশনের পিছনে অনেকগুলো সাবসেকশন চলছে, কারেক্ট which makes the final product. সেই মন শুধু মন ছুঁয়েছে পিছনে অনেক কিছু চলছে, অনেক কিছু চলছে, হ্যাঁ কারেক্ট। হারমোনি তো ভোকাল হারমোনি তো চলছে, কিন্তু মানে কর্ড প্রোগ্রেশন, অ্যারেঞ্জমেন্ট, বেস, হ্যাঁ গিটারটা কোথায় যাচ্ছে, দ্যাট প্রবাবলি এই সৈকতচারীর এই একটা বিশাল ফুটপ্রিন্ট মনে হয়। অ্যাবসলিউটলি ইভেন বেসের কথা বলে, বেস যেটা বাজছে, যে নোটগুলো বাজছে, ওই প্রোগ্রেশনটা কিন্তু আমরা ভোকালস দিয়ে করতাম, ওটা কি আমরা জাস্ট বেসে বাজাচ্ছি। সো ওই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করে আমরা আসছি, এই জন্য জিনিসটা শুনতে মজা লাগে। হ্যাঁ, সো ভেরি ইন্টারেস্টিং। তো সোলসকে যখন আপনি আপনার গানগুলো পিচ করলেন, ওইটার থেকে রেকর্ডের যে আউটপুট, এটার মধ্যে কি খুব একটা বেশি ডিফারেন্স ছিল? ডিফারেন্স ছিল মানে ক্রিয়েটিভ ইনপুট কি এখানে ব্যান্ড কি জ্যাম করে? না, খুব একটা ডিফারেন্স ছিল, বিকজ এটা মানে আমি আর আমার পিলু এবং বড় ভাই, তিন ভাইয়ের কম্বাইন্ড এফার্ট বলতে হবে। সো এটা এই জন্য, কারণ যেহেতু আমাদের ওই একটা মনসুন্দর মধ্যে একটা রিদম, যে বসনোভা রিদমের সাথে আর একটা কর্ড প্রোগ্রেশন, একটা মজার ব্যাপার আছে। তো সেটার সাথে সবকিছু মিলিয়ে অ্যারেঞ্জমেন্ট যখন করি, বেস এবং রিদম, তো এটা কিন্তু আমরা যদিও প্র্যাকটিস করেছি সোলস একসাথে সব মিউজিশিয়ান মিলে, কিন্তু মাথার মধ্যে কিন্তু আমাদের মধ্যে ছিল। এবং দেখবে যে পিলুর যে ড্রামিং আছে, ড্রামিং ব্যাপারটা আছে, ওটার সাথে বেসের কম্বিনেশন ওয়ান্ডারফুল, এটা ওয়ান্ডারফুল ব্যাপার। হ্যাঁ, এবং এত প্রিমিটিভ রেকর্ডিং এ জিনিসটা কিন্তু বের হয়ে আসছে। সো এগুলো খুব সুন্দরভাবে বের হয়ে আসছে, অনেক অনেক সাধনা করে কিন্তু করা, কিন্তু এটা একদিনের কাজ না। হ্যাঁ, অনেক প্র্যাকটিস করেছি। মন শুধু মন ছুঁয়েছে ছাড়া অন্যান্য যে গানগুলো আপনি লিখেছেন, ওগুলার ফর্মও কি এরকম করে আসছে? আর রেনেসাতে একটু ডিফারেন্ট, কারণ রেনেসাতে আরো অনেক মিউজিশিয়ান অ্যাড হয়েছে, ববি ভাই আছে, আর এটা আরো মোটো আসছে, তো এটা আরো বেশি আমি বলবো অ্যাডভান্সড, একটু জ্যামিং, মানে জ্যাম করে করা টাইপ মনে হয় শুনে, কিন্তু অ্যাবসলিউটলি আপনি কনফার্ম করবেন জিনিসটা যে এটা ইউ আর অ্যাবসলিউটলি রাইট। অন্যান্য মেম্বারসদের কথা একটু আসি, তখন সুপার সোলস এর বাচ্চু ভাই জাস্ট জয়েন করেছে। হ্যাঁ, উনি কি রেকর্ডিং করেছিলেন? রেকর্ডিং করেছে, হ্যাঁ, ওর বাজানো সবগুলো ওর বাজানো গিটার। একটু কিছু স্মৃতি শুনতে চাই বাচ্চু ভাইয়ের সম্বন্ধে, ওই টাইমে উনি যখন জয়েন করলেন। রাইট, বাচ্চুর এটা খুব ইন্টারেস্টিং জয়েন করাটা। আমাদের তখন আমরা ওই আমাদের যে লিড গিটারিস্ট ছিল সাজেদ, যে ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স, উনি বিদেশে চলে যায়, তখন আমরা একটু খুব বিপদের মধ্যে পড়ে যাই, কারণ লিড গিটারিস্ট নাই। তখন আমরা সুপার সোলস কিন্তু মানে রেকর্ডিং শুরু করিনি, তখন তো লাগবেই। আর আমরা রেগুলার হোটেল স্যাটারডে নাইট বা এভরি স্যাটারডে নাইট, কারণ ওখানে বিদেশিরা আসে, আমরা ইংরেজি গান করতে হয়, তো এটা খুব মানে ছিল। তখন আমরা চিটংয়ে হন্য হয়ে খুঁজতেছিলাম কোনো গিটারিস্ট পাওয়া যায় কিনা, পাচ্ছিলাম না। সো একটা বিয়ের অনুষ্ঠানে দেখলাম, একটা বিয়ের অনুষ্ঠানে বাজায়, ব্যান্ডরা বাজায়, তো একটা ব্যান্ড বাজাচ্ছিল। সো ওখানে দেখলাম বাচ্চু বাজাচ্ছে, লিড গিটার বাজাচ্ছে, মোটামুটি অন্যান্যদের থেকে একটু ভালো লাগলো ওকে বললাম যে এরকম বাচ্চু, তুমি চলো আমাদের এখানে, আমরা তো প্র্যাকটিস করি রেগুলার, তুমি একদিন আসো, আমরা জ্যাম করি একসাথে। তো আসলো, জ্যামগুলো আমাদের সবার পছন্দ হলো, তো ওকে আমরা অফার করলাম যে সোলস ও তো মানে মনে হয় আকাশে চাঁদ পেয়েছে, কারণ সোলস তখন খুব উঠছে আর কি, ফ্লাই করছে, সে নতুন ছেলে। তা তখন আসলে সেই বাচ্চু এবং আজকের বাচ্চু আকাশ পাতাল ডিফারেন্স। সে খুব তখন কিন্তু অসম্ভব প্যাশনেট একটা ছেলে, মানে গিটার পাগল ছেলে, মানে গিটার ছাড়া কি বুঝতেন, সে ঘুমাতো, খাইতো সব মানে গিটার, এই ছাড়া আসলে পারতো না। এবং সেই থেকে সেই বাচ্চু মানে আজকের বাচ্চু, এই এখনকার বাচ্চু, মানে কি বলবো, আকাশ পাতাল ডিফারেন্স। এবং তার খুব ইনফ্লুয়েন্স ছিল তখনকার সময় সান্টানা, খুব সান্টানা বাজাতো, সান্টানা ইনস্ট্রুমেন্টাল গুলো খুব আমরা রেগুলার হোটেলে বাজাতাম। সো ইভেন আমাদের সোলসের একটা গান আছে, নদী এসে পথ, হ্যাঁ, এই গানটার কথা খেয়াল করবো, এই গানটাতে সে লিড পিসটা যেটা বাজিয়েছে, এটা কিন্তু
সান্তানার একটা পিস আছে সাম্বাপাতি, সামাপাটি, ওটা কিন্তু অনেকটা ইনফ্লুয়েন্স, এবং সেটা খুব সে বাজাতো, ওদের আমি একটু এটার কাছাকাছি একটা বাজাও সো এটা খুব ইন্টারেস্টিং, এরকম অনেক কিছু। আগ্রাবাদ হোটেলের ওই থার্সডে নাইটস করতেন না, স্যাটারডে নাইটস, নাইটস, স্যাটারডে নাইটস এর ওটা নাইট ক্লাব ছিল, ওটা এখন নেই, হ্যাঁ নাইট ক্লাব ছিল। একটা র্যান্ডম স্যাটারডে নাইট অন অ্যান আগ্রাবাদ হোটেল পারফরমেন্স, একটু সেট লিস্টটা বলেন, কি বাজাতেন তখন কি তখনকার যে ইংরেজি গান, সব ইংরেজি গান করতাম আমরা, অনেক ইয়ে করতাম, সিসিআর করতাম, কারণ আমাদের একজন গায়ক ছিল, সে বার্মিজ ইংরেজি গান গাইতো, সে কিন্তু খুব সিসিআর গান গাইতো, সিসিআর গান গাইতো। তারপরে রোলিং স্টোনস, তারপরে বিটলস তো আছেই, ইগলস, তখন নতুন নতুন ইগলস বেস, ইগলস করতাম। তারপরে কি আরো তখনকার ব্যান্ডগুলো ছিল, ইউরিয়া হিপ, অনেক রক গান করতাম, সেন্টানা করতাম, সেন্টানা তো অবশ্যই করতাম। তারপরে ইয়ে সাইকেডেলিক ব্যান্ডটা ফ্লয়েড করতাম। সো এগুলো আমরা রেগুলার করতাম, মানে বিভিন্ন ব্যান্ডের গান করতাম। সো তখন আসলে হাতগুলো পাকা হয়েছে আসলে, কারণ এক একটা ব্যান্ডের স্টাইল এক এক রকম, ওগুলো শিখতে গেলে অনেক সময় দিতে হতো। ডিপ পার্পল, যেমন আমি কিবোর্ড, আমার কিবোর্ড স্টাইলটা কিন্তু আমি ওর থেকে অনেক কপি করেছি, মানে জন লর্ড থেকে, যে ও স্পেশালি আমার যখন হাইভেস্টার শুনতাম বাজাতে, কিভাবে বাজাচ্ছে হাইভেস্টার পিসগুলো আমি হুবহু কপি করার চেষ্টা করতাম। এইভাবে করে করে আসলে হাতটা পাকা করেছে, অনেক শুনতে হয়েছে, মানে শুনতে হবে, মিউজিক শুনতে হবে, মিউজিক শুনে রপ্ত করতে হবে আর কি। এটা মানে এই জিনিসটা আপনি এখন, আপনাকে যদি আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে আসি, আপনাদের সেই টাইমে যেই learning of a craft and then trying to master it by performing, এই জিনিসটার কি কোনো ফর্মে আপনার মনে হয় হ্যাজ চেঞ্জ নাও, নাকি এটা এখনো থাকা জরুরি প্রত্যেকটা মিউজিশিয়ানের জন্য টু বি এট দ্যাট লেভেল, মানে ওই ম্যাচুরিটিটা রিচ করার জন্য? হ্যাঁ, আমি বলবো মিউজিক্যাল ম্যাচুরিটির জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুনতে হবে, প্রচুর শুনতে হবে, যে কোনো ধরনের মিউজিক। শুধু শুনলে হবে না, কোয়ালিটি টাইম দিয়ে শুনতে হবে, এবং সেই মিউজিকগুলোকে রপ্ত করতে হবে এবং ভিতরে নিতে হবে, এবং চেষ্টা করতে হবে ওরা কি বাজিয়েছে সেটা কপি করা যায় কিনা, হুবহু এরকম করা যায় কিনা। সেটা কিন্তু খুবই দরকার একজন মিউজিশিয়ানের জন্য। এটা না হলে আমার মনে হয় না ম্যাচিউরড হবে বা হাত পাকা হবে। স্পেশালি আমরা সোলস থেকে যখন রেনেসা আসি, আমাদের বিশাল একটা চেঞ্জ এসছে, বিশাল চেঞ্জ আমাদের প্লেয়িং বলেন এই বলেন। সেটা হচ্ছে আমরা অনেক বেশি এক্সপোজ টু জ্যাজ ব্লুজ মিউজিক, যেটা আমি বলবো যে কমপ্লিটলি শিফট, আমরা পপ রক থেকে আমরা জ্যাজে চলে যাই। সেটা যে আমাদের কীরকম বেনিফিট দিয়েছে, কম্পোজিশন বলেন, থট প্রসেস বলেন, আনথিঙ্কেবল। সো যে কারণে রেনেসার ইয়েটা আমি বলবো যে আরো বেশি ম্যাচিউরড, কম্পোজিশন বলো, সুর বলো, তো কিছু মিলিয়ে সোলসে যেটা আমি পারি নেই সেটা আমি চেষ্টা করেছি রেনেসাতে করতে। এটা তো অবভিয়াসলি ফেজ অফ লাইফ, মধ্যখানে আপনি এক ফেজে একভাবে লিখবেন, অন্য ফেজে অন্যভাবে লিখবেন। বাট আপনি যেভাবে বলছিলেন প্রথম দিকে যে রেডিও থেকে শুনে শুনে কর্ড বের করা, তো এখনকার মিউজিশিয়ানরা যারা গান শুনছে এবং শুনে ইন্সপায়ার অথবা কপি করে নিজের ক্রাফটটা করার চেষ্টা করছে, আমরা কিন্তু কেউ আর গান শুনি না, মানে দেখে জিনিসটা। এখন আপনার কি মনে হয় যে ইউ গাইজ, obviously it was hard, কিন্তু it actually made a lot more effort and paid you more handsomely in the form যে আপনার স্কিলটা অনেক বেশি হয়েছে, true, rather than what we have very true. হ্যাঁ, সেটা আমি বলবো না যে একেবারে এখন যে খুব খারাপ হচ্ছে তা না, খারাপ না, মানে এই ডিফারেন্সটা অনেক বেশি, এটা ঠিক। কিন্তু তারপরে এখানে আরেকটা সুযোগ আছে এখন, সেটা হচ্ছে যে আমি দেখছিও, শুনছি এবং দেখছি, দুইটার কিন্তু আরো বেশি সুযোগটা বাড়ছে। তো সেটা যদি আমি রিয়েলি সিরিয়াসলি করতে চাই, মানে প্যাশন থাকতে হবে, প্যাশন দিয়ে যদি আমি প্যাশনেটলি কোনো কিছু তুলতে চাই বা করতে চাই, তাহলে কিন্তু সম্ভব, এবং সেই জিনিসটা দরকার। কারণ মিউজিশিয়ানদের ওই জিনিসটা থাকা দরকার, যে প্যাশনেটলি মিউজিক করতে হবে, আদারওয়াইজ সামনে মিউজিক করলে হবে না, এবং বুঝে শুনে করতে হবে, বুঝতে হবে আসলে। কারণ শুধু শুনলেই হবে না, সেটাকে অন্তর্নিহিত ইয়ের সাথে মিলাতে হবে আর কি। এবং কম্পোজিশনের ক্ষেত্রে ধরেন আপনি যখন অন্য কারোর জন্য গান লেখেন, তখন কি আপনি ওর গলা, ওর গায়কি চিন্তা করে গান লেখেন, নাকি আপনার নিজের মতো করে? অফকোর্স, এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। যখন এজ এ কম্পোজার, এজ এ সুরকার, যখন আমি গান শুরু করি, আমার
এই গানটা কার গলায় মানাবে এটা কিন্তু আমি চিন্তা করে ফেলি সাথে সাথে। এই জন্য আমি কিন্তু আর আমার একটা বদনাম আছে, আমি কিন্তু খুব সহজে কাউকে গান দিই না। মানে আমার গান কিন্তু খুবই কম। কিন্তু আমার একটা মানে খুব লাকি আমি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, যে আল্লাহর ব্লেসিংস বলতে হবে, আমার সাকসেস রেট অনেক বেশি, মোর দেন 90%। আমি যে কটা গান করেছি মোটামুটি ভালোই সাকসেস হয়েছে, এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। তো সেটার একটা কারণ হচ্ছে আসলে রাইট জিনিস চুজ করা। একটা হচ্ছে রাইট কম্পোজিশন, রাইট সুর, রাইট লিরিক্সের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন শুরু করেন লিরিক্স আগে 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 কারণ আমি লিরিক্সটা কয়েকবার পড়ি এবং যে গানটা লিখেছেন লিরিসিস্ট তার সাথে কথা বলি, কারণ তার থট প্রসেসের সাথে আমার সুরের থট প্রসেসটা মিলতে হবে, আর নাহলে কিন্তু কমিউনিকেশনটা প্রপার হবে না। আমি যখন মানুষ গানটা শুনবে, মানুষ তো লিরিক্সও শুনবে, সুরও শুনবে, দুটার যদি কম্বিনেশন ঠিক না হয় তাহলে গানটা কখনো মানুষের হৃদয়ে গাঁথবে না। সো আপনি একটা লিরিক্সে যখন যান, আপনি সুর নিয়ে যান না, না, আপনি লিরিক্সটা দেখে পড়ি, আপনি লিরিক্সটাকেই বলেন যে তুমি আমাকে ডাইরেক্ট করো। কারেক্ট। ইন্টারেস্টিং। যেমন হৃদয় কাঁদাবাড়ি কোনো মূর্তি নাই, কথাটা তুমি একটু রিয়েলাইজ করো, ওটার যে থট প্রসেস কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা যে চিন্তা করছি নর্মাল সেটা থেকে একটু বাইরে, তখন ওটার জন্য আমার কিভাবে করতে হবে, আমার ওই জিনিসটাই আমার মাথায় আসলো যে আসলে এই ডিফারেন্সটা ব্রেক করতে হলে আমাকে কি ধরনের সুর করতে হবে এবং এই গানটা কে গাইবে। তখন বগি ভাই কিন্তু কখনো বাংলা গান গায়নি, ওনাকে দিয়ে গানটা করানো হয়েছে, বিকজ আমি জানি যে এই গানটা ওনার গলা ছাড়া কারোর গলা ভালো লাগবে না। এবং ঠিক নীলুফার ইয়াসমিন আপার গলাটা কিন্তু অসাধারণ লেগেছে, বিকজ ওনার গলাটা ওরকম হাস্কি ভয়েস, এবং সো এটা খুব ইম্পর্টেন্ট কাজ গলার জন্য গানটা তৈরি। বিটিভির ওই প্রোগ্রামটার ব্যাপারে একবার একটু জিজ্ঞেস করতে চাই, আপনার কোনো স্মৃতি আছে কিনা, যে ওটা একটা লেজেন্ডারি প্রোগ্রাম হয়েছিল, ওয়ান্ডারফুল প্রোগ্রাম, ওটা বিউটিফুলি ডান প্রোগ্রাম, কি সুন্দরভাবে মডারেটেড ছিল। এনি স্মৃতি অবশ্যই আছে, কারণ আনিসুল হক ভাই পুরো প্ল্যানিংটা কিন্তু উনি এবং আমি দুইজনে মিলে করি। মানে এই যে ইয়েটা কে কোন গান গাইবে এবং কারা এই ধরনের ব্যান্ডের শিল্পীরা অন্য গান গাইবে, এই জিনিসগুলো কিন্তু আমরা দুজনে বসেই ঠিক করি, এবং কার কোনটা গান হবে কি হবে সব দুজনে সিলেক্ট করি। সো এবং কারা কারা প্রেজেন্ট থাকবে উনি কিন্তু আনিস ভাই খুবই ভালো এইগুলি বুঝতো, এবং উনি সবাইকে নিজে পার্সোনালি গিয়ে সবাইকে ই করছে, এবং যে কারণে খুব সাকসেসফুলি করতে পেরেছে। সো এই জন্য আমি বলবো এটার অনেক স্মৃতি আছে, কারণ এইটা এই ধরনের কাজ আমার মনে হয় না বিটিভি তার হয়েছে বা হবে কিনা, হতে পারে সামনে, বাট আগে কখনো হয়নি। সো এটা ওয়ান্ডারফুল একটা প্রোগ্রাম, যেটা আমাদের একটা বদনামি ছিল যে অপসংস্কৃতি, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পেরেছি। ওই প্রোগ্রাম ওয়ান অফ দ্য প্রোগ্রাম যেটা আমরা বলবো আমাদের অনেক হেল্প করেছে, কারণ যারা এই কথাগুলো বলতো তারা কিন্তু আমাদের সাপোর্ট করেছে। আপনার কেমন লেগেছিল যে কালিম শারাফি আপনার গান গাচ্ছেন? অসাধারণ। মানে এটা চিন্তার বাইরে যে ওদের মতো একজন লেজেন্ডারি শিল্পী যে আমাদের গান গাইছে এবং খুব আগ্রহ ভরে গাচ্ছে, এটা খুব। আপনার ওয়ে অফ সং রাইটিং নিয়ে আমার একটা ইনপুট না, আমার একটা অবজারভেশন আছে, এটাকে আপনি এখন ডাইসেক্ট করতে পারেন। ওকে। মন শুধু মন, মুখরিত জীবনের, তোরে পুতুলের মতো, ভালো লাগে জ্যোৎস্না রাতে, আচ্ছা কেন মানুষগুলো, ও নদীরে, আজ যে শিশু, অল বিগেস্ট অফ ইউর হিটস। আজ যে শিশুটা বলে পিলুসুর। আচ্ছা পিলুসুর। কিন্তু ফর্ম আমি একটা জিনিস পিক আপ করেছি যে আপনার সং রাইটিং এ আপনি এখন এটা চিন্তা করে করেছেন নাকি এটা অটোমেটিক্যালি এসে, আই ডোন্ট নো, আপনি সবসময় কোরাস দিয়ে স্টার্ট করেন। দ্য কোরাস ইজ লিডিং দ্য সং, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে যেই গানগুলোর কথা বললাম, হিস্টোরিক্যালি ওয়েস্টার্ন মিউজিকের ফর্ম ভার্স, প্রি-কোরাস, কোরাস, ব্রিজ, রিপিট। সো আপনার এই মেথডটা, মানে আমি জাস্ট বোঝার চেষ্টা করছি যে মানে এতগুলো হিট গান কোরাস দিয়ে স্টার্ট হচ্ছে, মানে আপনি ইউ আর নট লেটিং ইউর অডিয়েন্স ওয়েট। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। এটা 70s এর কিছু কম্পোজারদের মধ্যে এটা ছিল। আমি 70s এর ইনফ্লুয়েন্সটা খুব বেশি আমার মধ্যে, এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজন। তুমি ঠিকই বলেছো, হ্যাঁ, ইউ আর রাইট। এটা আমাদের থট প্রসেস। আসলে আমি যখন কম্পোজ করি বা গান করি, আমার একটা কতগুলো জিনিস আমার মাথায় থাকে। ফার্স্ট লাইন খুবই ইম্পর্টেন্ট, একটা যারা শ্রোতা যারা শুনবে প্রথম লাইনটা যে ক্যাচ করতে পারে, সে কিন্তু ওই গানটা কিন্তু সাকসেসফুল হতে পারে।
মন শুধু মন ছুঁয়েছে, লাইনটা মানে শুনতে কথাটা খুব সিম্পল মনে হয়, কিন্তু এটা অনেক ডেপথনেস অনেক বেশি। কাজে ওটাকে যদি আমি সুরে না আনতে পারি তাহলে কিন্তু ওটা ভালো লাগবে না। এটাই সম্ভবত আপনাকে লিড করছে। হ্যাঁ, এবং তুমি যে হারমোনির কথা বললা, এবং ওয়েস্টার্ন, আমি বেশি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, এবং ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স মানে আমার দুটো জিনিস, একটা হচ্ছে যে কোন বিষয়ে ইনফ্লুয়েন্স, যারা অ্যাকচুয়ালি যে যেমন ফর এক্সাম্পল বিটলস, ফর এক্সাম্পল ইগলস, ওর গানগুলো কিন্তু অনেক মেলোডিয়াস। হ্যাঁ, হয়তো অনেক রক গান হতে পারে, রক হলেও মেলোডিয়াস, যেমন ডিপ পার্পল গানগুলো রক হলেও মেলোডিয়াস, সিসিআর মেলোডিয়াস, রোলিং স্টোন মেলোডির উপর কিছু নেই। সো আমি ওটা খুব মাথায় রাখি যে আমার যত কিছু করি না কেন আমার সুরটা মানে মেলোডি থাকতে হবে। সো আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, বাংলা গানে দুটো মূল উপজীব্য আছে, একটা হচ্ছে লিরিক্যাল ভ্যালুস, এবং হচ্ছে মেলোডি। এই দুটো ছাড়া বাংলা গান স্থায়ী হবে বলে আমি মনে করি না। আমি মনে করি বাংলা গান স্থায়ী হবে না। সেই দুটো যে গানগুলোর মধ্যে আছে, এগুলো কিন্তু দেখবা প্রত্যেকটা গান কিন্তু মোটামুটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে অনেক বছর ধরে। সো সেটা একটা ফ্যাক্টর। এই জন্য তুমি যে কথাটা বললো, আমি 100% একমত। আমি খুবই মাথায় রাখি এটা, অ্যাকচুয়ালি ফার্স্ট লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেখানেই আমার হিট করতে হবে মানুষকে। এবং হিট করতে হলে আমার নর্মাল ট্রেডিশনাল ওয়েতে গেলে হবে না, আমাকে সামথিং ডিফারেন্ট কিছু দিতে হবে। এটা খুবই ইন্টারেস্টিং। এটা আমি সব সংরাইটারদের জন্যই বলবো যে দেয়ার ইজ নো রাইট অর রং, বাট এটা আমাদের শিখতে হবে সবার কাছ থেকে যে কে কিভাবে অ্যাপ্রোচ করছে। অ্যাবসলিউটলি। সো আপনার অ্যাপ্রোচটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার, যে অল দ্য বিগ সংস আপনি কিন্তু কাউকে ওয়েট করাচ্ছেন না, আপনি ইউ গোয়িং ফর দ্য হুক, একদম ডাইরেক্টলি স্ট্রেট। আর যখন এই ধরেন when you are making a melody, ধরেন মন শুধু মন ছুঁয়েছে ফ্লুটটা, রাইট, আপনি যখন বানাচ্ছেন you are not making it complex, no, very simple, very simple. আপনি কি চিন্তা করছেন যে এটা যাতে মানুষ হাম করতে পারে সেটা চিন্তা করে? অ্যাবসলিউটলি। আমার মানে সিক্রেসি যদি বলি মানে মিউজিকের কম্পোজিশনে, আমার প্রথম টার্গেটটা যত সিম্পল করা যায়, যেমন মানুষ শুনেই যেন করতে পারে, গাইতে পারে। যেমন ওই যে আগের আমলের কথা বলি, যে আগের যে ইন্ডিয়ান গান আমরা শুনতাম, ইভেন পিস পর্যন্ত সবার মুখস্থ। এই যে ভালো লাগছে তার ফ্লুট পিসটা সবার মুখস্থ। এটাই হতে হবে, কারণ মানুষের মধ্যে যেন থেকে যায়, ইভেন এটাও লিডটাও যেন থেকে যায়। হ্যাঁ, কারণ এটা যদি সিম্পল না হয় মানুষ তো গাইতে পারবে না। ভালো লাগে জ্যোৎস্না রাতের যে ফ্লুট পিস, তারপর হৃদয় কাদা মাটির পিছনে যে হর্ন, যে ব্রাস যে পিসটা, এটার মধ্যে অবশ্যই দেশি একটা লিংক আছে, বাট এটা আবার 100% দেশি না, কারণ আপনি এটা বাজাচ্ছেন একটা ফরেন একটা ইনস্ট্রুমেন্ট ওভারলে করে, এবং কিছু কিছু নোটস আবার ফরেন আছে। আপনার থিংকিং প্রসেসটা কিভাবে চলে যখন আপনি ইউ আর ট্রাইং টু কাম? আমি বললাম না, আমার আসলে দুটো জিনিস কাজ করে। আমি যেহেতু ওয়েস্টার্ন মিউজিক প্রচুর শুনেছি এবং খুব ইনফ্লুয়েন্সড ওয়েস্টার্ন মিউজিকের, ওই জন্য ওইটা আমার আসে, ওয়েস্টার্ন ফিলিংটা আসে, বাট মাথার মধ্যে থাকে মেলোডি এবং সিম্পলিসিটি। এই দুটো জিনিস যখন আমি ব্লেন্ড করি, তখন ওয়েস্টার্ন হলেও সেটাকে আমি বাংলার একটা মেলোডি বা একটা সিম্পলিসিটির ব্যাপার নিয়ে আসি। সেটা আমি সবসময় চেষ্টা করি যত সিম্পল করা যায়। ইভেন আমার কর্ড প্রোগ্রেশন কিন্তু খুব বেশি কমপ্লিকেটেড না, সিম্পল করার চেষ্টা করি। মানে ওভারআর্চিং কর্ডগুলো সিম্পল, কিন্তু তার পিছনে কি আছে, দ্যাট ইজ ডিফারেন্ট। অর্কেস্ট্রেশনটা ডিফারেন্ট, কমপ্লিমেন্টারি কর্ডসগুলো মাইট বি কমপ্লেক্স। রাইট, অ্যাবসলিউটলি। So that is also another thing to watch out, je it doesn't have to be a complex form, needs to be a simple form, but what lies underneath is where absolutely right. এখন যদি মানে আপনি 50 বছর পূর্তি করছেন, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। আপনাকে যদি এখন সুপার সোলস কোনো একটা গান আমি শোনাই, আপনি কোন মাইন্ডসেটে গানটা শুনবেন? এখন আপনি কি ওই মাইন্ডসেট দিয়ে শুনবেন, না আচ্ছা ওইটা কেন করেছিলাম তখন ওটা করা উচিত হয়নি, অথবা এখন আমি হলে এটা করতাম? কোন মাইন্ডসেটে আপনি আপনার পুরনো গান কখনো শুনলেন? আমি খুব সুন্দর প্রশ্ন করেছো। ইনফ্যাক্ট আমি মাঝে মাঝে এগুলো চিন্তা করি যে আসলে মন শুধু মনছে যে বলি, পুতুলের মতো সাজিয়ে বলি, আমি তখন যেটা করেছি এখন হলে কি করতাম, আমার মনে হয় আমি কি কাজই করতাম। আমার কাছে কোনো নতুন কিছু করার আমি মনে করি না দরকার আছে। তখন যেটা করেছি দ্যাট ইজ ফাইন আমার জন্য, মানে আমি এখনো তাই মনে করি। কারণ এটা তাহলে এই আজকে যে গানগুলো মানুষ শুনছে, এই আবেদনটা কিন্তু থাকতো না। হ্যাঁ, কারণ এটা জেনারেশন টু জেনারেশন শুনছে কেন, বিকজ ওটা ওদের কাছেও ভালো লাগছে, কাজে অ্যাকসেপ্টেবিলিটি আছে ওদের কাছে। তো এই অ্যাকসেপ্টেবল জিনিসটাকে আমি আবার নষ্ট করবো কেন? সো আমার কাছে মনে হয় যেটা করেছি ঠিক আছে। ওকে, এটাকে আমি এখন একটা কাউন্টার করি। আজকাল অনেকেই
কভার করছে, পুরোনো গান নতুন অডিয়েন্সকে শোনানোর চেষ্টা করছে। আমরা এটা নিয়ে একটু আগে কথা বলছিলাম যে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে রিমাস্টার করতে পারি না, কেননা আমাদের মাস্টার টেপস গুলো নাই, ব্যাড টেপস গুলো নাই। বাট নতুন আর্টিস্টরা যখন পুরোনো গান রিমেক, রিঅ্যারেঞ্জ, রিহারমোনাইজ করে, আপনার ভিউ পয়েন্ট থেকে আমি একটু শুনতে চাই, হাউ ডু ইউ পারসিভ দিস? আপনার কোনো গান নতুন কোনো মিউজিশিয়ান যদি তার মতো করে করতে চায়, what would be your আমি ওয়েলকাম করবো, অলওয়েজ ওয়েলকাম, কারণ ওরা ওদের থট প্রসেস ডিফারেন্ট হতে পারে, মেবি আরো ভালো কিছু হতে পারে। আমি অলওয়েজ চাইবো যে ওরা ওদের মতো করে করুক, সেটা আমি অলওয়েজ চাইবো। এবং আমিও যদি নতুন, যেটা একটু আগে আলাপ করছিলাম, যে ওই গানগুলো যদি আবার রিমেক করতে যাই, আমি হয়তো বেসিক ফর্মটা ঠিক রাখবো, কিন্তু হয়তো আরো অনেক কিছু অ্যাড করবো, বিকজ টেকনোলজি কারণে অ্যাডভান্স হয়ে গেছে, তখন আমি অনেক কিছু করতে পারিনি। এখন হয়তো সেটা করা সম্ভব এবং করতে চাইবো আমি, কিন্তু বেসিক জিনিসটাকে আমি নষ্ট করতে চাইবো না, হ্যাঁ, ঠিক রেখে। বাট নতুন কম্পোজার যত অ্যারেঞ্জার যদি নতুন কিছু করতে চাই, মোস্ট ওয়েলকাম, হ্যাঁ, অলওয়েজ ওয়েলকাম করবো আমি। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি দেখলাম আপনার ক্যারিয়ারে, যে সুপার সোলস ওয়াজ অ্যান অ্যাকুস্টিক রেকর্ড। আপনি কি কলেজের করিডোরে ছিলেন? না, তারপরে সেকেন্ড অ্যালবামটাতে আপনি ছিলেন? না, ফার্স্ট অ্যালবাম ছিলেন। বাট রেনেসাঁ, সো সেকেন্ড অ্যালবাম সোলসের গেছিল সঙ্গীতা থেকে মনে হয়, ঠিক চাই না, কিন্তু ওখানে ইট ওয়াজন্ট অ্যান অ্যাকুস্টিক রেকর্ড, আর8 ইউজ করা হয়েছিল। ওকে ওকে। বাট আপনি যখন রেনেসাঁর ফার্স্ট অ্যালবাম করলেন, আবার ইউর ব্যাক টু অ্যাকুস্টিক। সব অ্যাকুস্টিক। তো আমি এই জিনিসটা একটু জানতে চাচ্ছি যে এটা কি সবসময় আপনাদের মধ্যে, আপনাদের ইথসের মধ্যে ছিল যে না, আমরা সবসময় অ্যাকুস্টিকে রেকর্ড করব, এখন এটা ফ্যাসিলিটি ভালো থাক কি খারাপ থাক, আমরা উইল স্টিল ডু ইট, মানে আমার থিংকিং প্যাটার্নটা কি ছিল তখন? তাই ছিল, বিকজ এটা ব্যান্ড, মানে ব্যান্ড অ্যাকোস্টিক হতে হবে। এখানে আমি রিদম মেশিন ইউজ করবো, এটা ঠিক না আর কি, যেটা আমি চাই না। আমি চাই যে যা যেভাবে হয় অ্যাকোস্টিক, যেভাবে হয় সেভাবে যেন আমরা রেকর্ড করতে পারি, সেটা কন্টিনিউ করতে চাই। আর এটার রেকর্ডিং প্রসেসের পরে যেটাকে আমরা মিক্সিং মাস্টারিং বলি, ওই টাইমটাতে আপনি কিরকম ইনভলভ ছিলেন? কখন ইনভলভ ছিলেন? অসম্ভব ইনভলভ থাকি আমি, কারণ এটা হচ্ছে আসল জায়গা। কারণ ট্র্যাক করার পর যখন ফাইনাল মিক্সিং মাস্টারিং হয়, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এবং সেখানে আমি রিলিজিয়াসলি প্রেজেন্ট থাকি এবং ইনপুট দেওয়ার চেষ্টা করে থাকি। সো এখানে এটার মধ্যে আমার কোনো, মানে এখানে আমি কোনো রকম ফাঁকি দিতে চাই না, থাকতেই হবে আমার। কে মিক্সিং মাস্টারিং করতো তখন? সুপার সোলজের মিক্সিং মাস্টারিং? সুপার সোলজ ওই যে খুশনু, ওনার ওই করতো। তখন তো অত মানে ইকুইপমেন্ট অত ভালো ছিল না, টেকনোলজি ছিল না। বাট আমি বলবো যে আমার দেখা সবচেয়ে ভালো মিক্সিং মাস্টারিং আমাদের যেটা করেছে সেটা হচ্ছে মবিন। মবিনকে খুবই মিস করি, মানে এই ধরনের একটা সাউন্ড ইঞ্জিনিয়ার বলেন চলে গেছে আমাদের মাঝখান থেকে, সো ওটা খুব মিস করি। উনি মিউজিকের পালসটা ধরতে পারতো, স্পেশালি ব্যান্ড মিউজিকের, কারণ ড্রামসের যে একটা টোনের ব্যাপার আছে, এটা আসলে খুব কম মিউজিক, যারা রেকর্ডিস্ট ওরা বুঝে আসলে, কারণ সে বুঝতো, কারণ সে নিজেও মিউজিশিয়ান হওয়া দরকার। যারা সাউন্ড ইঞ্জিনিয়ারিং করে তাদের মিউজিশিয়ান হতে হবে, এবং একটা সাউন্ড ইঞ্জিনিয়ারিংও ভালো বুঝতে হবে, দুটোই বুঝতে হবে, তারা ভালো করতে পারবে। এই মিক্সিং মাস্টারিং সেশনগুলোতে ডিসএগ্রিমেন্টস হতো কখনো, যে না ব্যান্ডের লোকজন চাচ্ছে এটা এরকম হয়ে যাক, কিন্তু যে মাস্টার করছে না, এটা এইভাবে বসা উচিত, বিকজ এই ধরনের, অথবা নাকি ক্রিয়েটিভ ইনপুটের মধ্যেই থাকতো জিনিসটা একটা? আমাদের সাথে কোনো ডিফারেন্স হয়নি। আমরা ব্যান্ডের মধ্যে অ্যামাং মেম্বার্স কোনো ডিফারেন্স হয়নি। আমরা সবার টেস্ট কেমন জানি মনে একসাথে আমরা মিলে যেত, সেটা কিন্তু একটা ভালো দিক। কিন্তু অনেকের টেস্ট মিলে না অনেক সময়, মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং তার সাথে যে সাউন্ড ইঞ্জিনিয়ার, তার সাথেও কিন্তু আমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, সেও বুঝে যে আমরা কি চাচ্ছি আসলে। ইট মেক সেন্স, মানে আমরা কি চাচ্ছি সেটা ও বুঝতে পারে, আসলে এটাই দরকার এই গানের জন্য। লেভেলের কোনো প্রেশার থাকতো না, আমাদের ক্ষেত্রে এটা কখনো হয় না। অথবা গান কি ধরনের, অথবা কয়টা গান কি ধরনের হওয়া উচিত, এটা নিয়ে কখনো? এটা হয়নি, কিন্তু সোলসের ফার্স্ট অ্যালবাম যেটা বলেছি, যে সুপার সোল যেটা হয়েছে, এটা তো তখন কেউ এই গানগুলো অ্যালবাম বের করে কেউ নিতে চায়নি। এগুলো কি গান, এগুলি কেউ শুনে, রেকর্ডিং কস্ট কি আপনারাই দিয়েছেন? সব আমরা। তারপরে এটা তো এই মনসুদ এগুলি কি গান, এগুলি কেউ গান হলো, এগুলি তাও অনেক রকম কথা শুনতেছে, দাঁড়ে ঘুরেছি, কেউ পাত্তা দেয় না আমাদেরকে।
শেষ পর্যন্ত আমাদের চিটংয়ে আমাদের একটা বড় হয়েছে তবলা বাজাতেন উনি, দেবুদা। উনি এখন ঢাকায় বোধহয়, ঢাকা আছে কিনা জানি না, তবলা বাজাতেন উনি। খুব করুণার দিকে তাকিয়ে আমাদের দিকে বললো, ঠিক আছে তোমরা এত কষ্ট করেছো, দেখে আমি কিছু করতে পারি কেন। উনি কেমনি কেমনি বোধহয় উনি এরকম একটা ক্যাসেট বের করলো আর কি। তো উনি যে একটা কোম্পানি করলো বৈশাখী প্রোডাকশন নামে, ওই বৈশাখী প্রোডাকশন থেকে সুপার সোলসার বের করলো। ওইটা বের করার পর ছড়ালেন কিভাবে? উনি করেছে। কিন্তু এই ক্যাসেটটা বের হওয়ার পর উনি নিজেও কল্পনা করতে পারেনি এটা যে এরকম হিট করবে। আনবিলিভেবল। এটা কি মোটা ইউনিভার্সিটি টাইপ, মানে মোটামুটি তরুণদেরকে আগে ইয়ে করা হয়েছে? তরুণদেরকে আগে করা হয়েছিল, হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটি টার্গেট করা হয়েছে। তারপরে মানে তখন তো ক্যাসেটের সব দোকানে ক্যাসেটে বাজতেছে, তো এইগুলো আমরা রাস্তাঘাটে যেখানে যাই এই সমানে শুনতেছি, অন্যরকম ফিলিংস। কন্ট্রাক্ট ছিল কোনো? কিচ্ছু ছিল না, পয়সা করে কিচ্ছু পাইনি। যার পর সে পেয়ে গেছে। রাইট। একটু সিরিয়াস একটা নোটে আসি। সোলস থেকে আপনি যখন রেনেসাতে আসলেন, আমার কাছে মনে হয় যে there is a massive shift on messaging in songs. Correct. And this might be you growing up, but Renessa felt like যে সব সময় you're trying to pass on a message. Correct. In some would that be a correct way of? Yes. In fact আমরা যখন রেনেসা ফর্ম করি 1985-এ, তখন আমরা রেনেসা নামটাই বা কেন দিয়েছিলাম। প্রথমে কিন্তু আমাদের নাম দেওয়া নিয়ে অনেক ছিল, ডিবেট ছিল, এবং টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে তখন একটা প্রথম আমাদের অফার করে একটা গানের জন্য, তখন আমাদের ব্যান্ডের নাম দেওয়া হয়নি, এন্ড টেলিভিশনে একটা নাম দিতে হবে। সো ওই টেলিভিশন নাম দেওয়ার জন্যই আমাদের নামটা আলাদা করে সিলেক্ট করতে হয়েছে। সো অনেকগুলো প্রপোজাল ছিল, তার মধ্যে রেনেসাটা সিলেক্ট করার কারণটা হচ্ছে যে আমরা, রেনেসার অর্থ হচ্ছে রিভার্স, নবজাগরণ। সো নবজাগরণ কিভাবে হবে? সো আমরা 5 জন ফাউন্ডার মেম্বার ছিলাম, আমি, পিলু, তারপরে বগি ভাই, মোটো, মামুন, 5 জনের মধ্যে আমরা 2 জন, পিলু আর আমি এসেছিলাম সোর্স থেকে, মোটো মামুন ছিল উইন্ডি সারিফ কেয়ার থেকে, বা বগি ভাই আপনার 3+2, 3টা ব্যান্ডের। সো আমাদের প্রত্যেকের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল ফর ব্যান্ড মিউজিকের। এটা একটা হচ্ছে আমাদের সেই ব্যান্ড মিউজিকের এটাকে রিভার্স করা, আরেকটা হচ্ছে তখন সেই সময়টুকুতে বাংলা গানের মানে ব্যান্ড, স্পেশালি ব্যান্ড ফর্মে যারা কাজ করছিল তাদের একটু অন্য দিকে চলে যাচ্ছিল, যেমন খুব হেভি মেটাল, রক, এই ধরনের, যেটা ঠিক বাংলা গানের মেলোডির সাথে যাচ্ছিল না। তো আমরা মনে করলাম যে আসলে বাংলা গান যেন বাংলা গানের মতো হয়। আপনাকে আমি একটু স্টপ করে আমি ফেরত আসবো। এই যে এই মিউজিকের যে শিফটটা তখন হচ্ছিল, হ্যাঁ, এটার কি কোনো থিওরি আছে আপনার যে কেন এটা হচ্ছিল? মানে নট দ্যাট ইট ইজ রাইট অর রং, এটা কি ইজ লাইক এ গ্র্যাজুয়াল প্রোগ্রেশন? এটা গ্র্যাজুয়াল প্রোগ্রেশন, কারণ এটা সময়ের সাথে সাথে এটা বদলাবেই যাবে। এটা খারাপ হচ্ছে না, হুইচ ইজ গুড। এটা বিবর্তন হবে, এটা ইভ্যালুয়েশন হবে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু আমরা অন্য ধরনের পছন্দ করি, আমাদের পছন্দের মধ্যে একটা ডিফারেন্স আসলো, যে এটা আসলে আমরা চাই যে বাংলা গান যেন বাংলা গানের মতো হয়। হ্যাঁ, আমরা ওয়েস্টার্ন ফর্মে গান করছি, তার অর্থ এই না যে আমি মেলোডিকে বাদ দিয়ে করবো। সো আমাদের সেখানে এটা হতো যে টু রিভার্স বাংলা মেলোডি, সেটা হচ্ছে যে কিভাবে করব। আমাদের দুটো ছিল, একটা হচ্ছে লিরিক্স স্ট্রং হতে হবে এবং হ্যাজ টু বি সাম মেসেজ, এবং হ্যাজ টু বি মেলোডিয়াস হতে হবে, এবং মেলোডি এবং লিরিক্যাল ভ্যালুস এই দুটো থাকতে হবে রেনেসার গানে। এবং সেই জন্যই আমরা রিভার্থ অফ বাংলা মেলোডি, সেই জন্য আমরা বলছি রেনেসা নামটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই রেনেসা নামটা দেওয়া হয়। তো এই জন্য আমরা চেষ্টা করেছি, আমরা যত গানই করেছি, যত অ্যালবামে বের করেছি, আমরা কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, এবং গানগুলো সিম্পল হবে এবং মেলোডিয়াস হবে এবং লিরিক্যাল ভ্যালুস থাকবে। এই জিনিসগুলো মাথায়। এই মেসেজিং এর ব্যাপারটা, মাইন্ডসেটটা কোথা থেকে আসলো? আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমাদের যারা মেম্বার ছিলাম আমরা সবাই থট প্রসেস কিন্তু একই ছিল। বিকজ ব্যান্ডের যে টার্গেট গ্রুপ তারা কিন্তু তরুণরা মোস্টলি, তাদেরকে কিন্তু আমাদের একটা যদি মেসেজ না দেই, এটা কিন্তু আমাদের দায়িত্ব, কারণ আমাদেরকে সবাই কিন্তু ফলো করে বা আমাদের দিকে তাকায় অনেকে। সো আমাদের উচিত হবে এমন কিছু মেসেজ দেওয়া যেটা সমাজের জন্য উপকার আসবে, সো যেটা আলটিমেটলি ম্যাটার করবে সমাজের জন্য। তো সেটাই আমরা, যেহেতু আমরা একটা সিনিয়র বয়সে চলে এসেছি, সো আমাদের দায়িত্ব হবে যে নতুন জেনারেশন যারা আপকামিং যারা নতুন জেনারেশন আসছে তাদেরকে নতুন কিছু শেখানো এবং মেসেজ দেওয়া, যে
ভালো কিছু বলা। সো এটাই আমাদের টার্গেট ছিল এবং এইভাবে আমরা চেষ্টা করেছি। ভেরি ইন্টারেস্টিং। যেটা ডিসকাস করছিলাম যে রেনেসার গানগুলো আমার কাছে মনে হয় যে অনেক জ্যাম করে করায়, রাদার দেন একটা ফর্ম নিয়ে এসে তারপর ওটাকে কপি করে করা। আসলে কি আসলে তাই, কারণ আমরা যখন গান কম্পোজ করি আমরা ব্যান্ডের সবাই নিয়ে প্র্যাকটিস করি তো ওখানে আমরা অনেকটা রেনেসা আমাদের ইটা কিন্তু জ্যামিং, অলওয়েজ আমরা খুব ফান লাভিং, আমি স্টেজে আমরা খুব জ্যামিং করার চেষ্টা করি, আমরা ভালো লাগে, তো ওটাই আসলে আমরা রিফ্লেক্ট করেছি আমাদের কম্পোজিশনে। সং রাইটিং মানে গান লেখার জন্য কি লাইফে স্ট্রাগল থাকা প্রয়োজন? না না, এটা অনেকে মনে করে, আমি মনে করি না। আচ্ছা, আমি মনে করি না, এটা আসলে স্ট্রাগল থাকতে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু যেটা দরকার সং রাইটিং এ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অনেক বেশি পড়াশোনা করতে হবে, পড়তে হবে, শুনতে হবে, এবং শুধু শুননা এবং পড়লে হবে না, সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা থাকতে হবে, এবং সেটার থেকে দেখে দেখে কি করা যায় ওটাকে নিয়ে মাথা ঘামাতে হবে। সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসলে যেটা বলছো সেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি জানি যে আপনি নিজে হয়তো কখনো অ্যাজ আ এন্টারটেইনার ফর দ্য ম্যাস মার্কেট হয়তো মনে করেননি কখনো। না, নেভার। বাট ইউ আর অলওয়েজ দেয়ার, মানে রেনেসা যখনই বড় শো হচ্ছে তখন আসছে। আপনার মানে যখন আপনি গান বানান, এটা আমি প্রিটি শিওর এই স্ট্রাগলটা সব সংরাইটারদের মধ্যে যায় যে আমি কি গান বানাবো যেটা আমার মাথায় আসছে সেটা বানাবো, নাকি মানুষ এখন যেটা শুনছে সেই টাইপের কিছু একটা বানাবো। এর ব্যাপারে এই থট প্রসেসের ব্যাপারে আপনি একটু। ভেরি গুড কোয়েশ্চেন, এক্সেলেন্ট। এটা কিন্তু আমি যাদের সাথে মিশেছি সবাই কিন্তু এই চিন্তাটা থাকে, আচ্ছা এই গানটা খুব হিট করছে, এটার মতো আরেকটা গান করি। হ্যাঁ, এবং আমি কিন্তু ঠিক উল্টাটা করি। আমাদের এজেন্টের মতো আমার ভার্সেটালিটি অনেক বেশি, আমি চেষ্টা করি অন্য কি করা যায়, অন্যভাবে কি ধরনের করা যায়, সো চেঞ্জ করার চেষ্টা করি এবং নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। তো এই যে মনে করেন মন শুধু আমি কিন্তু আরেকটা মন শুধু করিনি, ডিফারেন্ট করেছি, হৃদয় কাদামাটি আরেকটা কিন্তু করিনি। সো আমি অলওয়েজ চেষ্টা করি যে গানটা মানুষ পছন্দ করছে বা করেছে সেই গানটা থেকে বেরিয়ে আসতে, নট নেসেসারি যে আমি ওটাই আবার একটা করবো, তাহলে তো আমি আগাতে পারলাম না, নতুন কিছু করতে পারলাম না। সো আমি অলওয়েজ চেষ্টা করেছি যে নতুন কিছু দেওয়ার এবং যেটা মানুষের কাছে পৌঁছাবে ঠিক মতো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই কমার্শিয়ালিটি এবং ম্যাস মার্কেটের চিন্তা করে আসলে গান লেখা না, এটা নিজের জন্য সবসময় আমি নিজের জন্য করেছি। শুধু একটা জিনিস আমার মাথায় যে বললাম, মেলোডি এবং মেসেজ দেওয়া, লিরিক্যাল ভ্যালুস, এই দুইটা সবসময় আমরা বজায় রেখেছি। বাট এটা কখনো চিন্তা করি না যে এটা এই ট্রেন্ডটা খুব হিট করবে, এটার জন্য মানুষ এরকম চাচ্ছে, এরকম কিছু করি, সেটা কখনো করিনি। এবং আপনি রেনেসার গানগুলো শুনলেই বুঝতে পারবেন, যখন আমরা অনেক তৃতীয় বিশ্ব করেছি, এগুলি তো কোনো মানুষের মাথায় আসবে না এই ধরনের থট, সো করেছি। এন্ড খুব ইন্টারেস্টিং যে এই অ্যালবামগুলো কিন্তু ক্যারি করেছে কমার্শিয়াল ম্যাস মার্কেট রেকর্ড লেভেল। রাইট। সো এগুলো বের হওয়ার পরও আপনাদের কোনো প্রকার প্রেসারের মধ্যে পড়তে হয়নি? না, পড়তে হয়নি। ইভেন আমরা আরো অনেক, হ্যাঁ, বরঞ্চ আমি এভাবে বলবো যে অপসংস্কৃত যে অপবাদটা ছিল সে থেকে রেনেসা কিন্তু অনেক গুছিয়ে ফেলেছে, এবং যারা পিউরিটান আছে বা যারা বোদ্ধা আছে, সোকল বোদ্ধা, তারা কিন্তু আমাদেরকে অনেক অ্যাপ্রিশিয়েট করে এবং তারাও কিন্তু আমাদের গান শুনতে আসে। এটা কিন্তু আমাদের বলবো যে ব্যান্ড মিউজিকের জন্য এটা অনেক বড় কন্ট্রিবিউশন রেনেসা করতে পেরেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কাপল অফ মোর থিংস, আমি সাধারণত একটা রাউন্ড রাখি where musicians ask musicians, so এই সেশনের আগে আমি আমার মিউজিশিয়ান সার্কেলের মধ্যে সবাইকে জিজ্ঞেস করি, বলি যে একজন গেস্ট আসবে, কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাইলে করতে পারেন কিনা। সো বাবনা ভাই একটা কোয়েশ্চেন পাঠিয়েছে, ফ্যান্টাস্টিক। নিয়াজ আহমেদ অংশু উনি একটা কোয়েশ্চেন পাঠিয়েছে, ফুয়াদ রাব্বি ভাই একটা কোয়েশ্চেন পাঠিয়েছে। সো বাবনা ভাই অলমোস্ট দ্য সেম, আমরা যে চিন্তা ভাবনা করি যে এটা নিয়ে কথা বলছিলাম যে নকিব খান এখন একটা নতুন গান যদি করতে চান, আপনার থিংকিং প্রসেসটা এখন এই মুহূর্তে কি, মানে not talking about মন শুধু মন ছুঁয়েছে, not talking about the old ones, এখন আপনি যদি একটা নতুন গান করতে চান আপনার থিংকিং প্রসেস আর সং রাইটিং প্রসেসটা কি রকম? খুব বেশি ডিফারেন্স হয়তো হবে না। সমসাময়িক যদি চিন্তা করি তাহলে আমাদের নিউ জেনারেশন যে জেন জি,
তাদের ভাবনা নিয়ে কিছু করতে চাই। আসলে তাদের তো ফিউচার পড়ে আছে অনেক কিছু, সো তাদেরকে কিভাবে এঙ্গেজ করা যায় বা হেল্প করা যায়, সো এটা কিন্তু আমার মাথা সবসময় ঘুরছে এখন, যে কিছু করা যায় কিনা, ওদের থট প্রসেসে কোনো কিছু দেওয়া যায় কিনা যেটা ওদের জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, সেটা একটা হতে পারে, সেটা চিন্তা আছে মাথায়। এবং সেটা আমি অলওয়েজ কিন্তু এই ধরনের চিন্তা থাকে যখন আমরা সং রাইটিং করি, যে আমরা কি মেসেজ দিতে চাই, কি মেসেজ দিতে পারি, বা গানের কম্পোজিশনটা কিরকম হতে পারে, গতানুগতিকের বাইরে যেতে চাই, কিন্তু খুব সিম্পল হবে। ইটস নট দ্যাট ইজি, গতানুগতিক বাড়িকে সিম্পল করা খুব ইজি না, বাট চেষ্টা করি আর কি। দ্যাট ওয়াজ ফর ইউ বাবনা ভাই। নিয়াজ আহমেদ অংশ একটা পাঠিয়েছেন যে আপনার অনেক গান শহীদ মাহমুদ জঙ্গি ভাই লিখেছেন, এটার রিজন কি আপনাদের দুজনের মধ্যে কেমিস্ট্রি, নাকি আপনি সবসময় কমফর্ট পেয়েছেন যে উনি যেভাবে লেখেন ওটার সাথে আপনার সুর ভালো যায়, মানে কেন ওনার সাথে অনেক বেশি কাজ আপনার? জঙ্গি ভাইয়ের জন্য আমার যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে ওনার থট প্রসেসটা অনেক বেশি অ্যাডভান্স লেভেল বলতে, যেমন আজ যে শিশু গানটা লিখেছে, তখন সেই সময় আসে কেউ চিন্তা করে বাচ্চাদের নিয়ে একটা গান ব্যান্ডে করবে, হ্যাঁ, তারপর হৃদয় কাদামারি কোনো মূর্তি না, একেবারে টোটাল ডিফারেন্ট টপিকস, সেম সাবজেক্ট। সো এই জিনিসগুলো ওনার কাছ থেকে আসে, যেখানে আমি ওনাকে খুব পছন্দ করি এবং ওনার গান করতে, কাজ করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তার তো এই না যে অন্যদের কাছেও করি, আমি অলওয়েজ আমি চেষ্টা করি যে যেটা একটু ডিফারেন্ট কিছু হবে, যেটা একটা মেসেজ থাকবে কিংবা নতুনত্ব থাকবে, লিরিক্যাল ভ্যালুজ থাকবে এবং লিরিক্যালি একটু ডিফারেন্ট হবে, সেটাই আমরা চেষ্টা করি। সো দেখা যাক আর কি সামনে আর কি আছে, তাই বলে আরো অনেকে কাজ করে, সবার কিছু আমার এই টপটা থাকে যে নতুন কিছু। জঙ্গি ভাইয়ের লিরিক্স গুলো আমার কাছে যেটা মনে হয় অ্যাটলিস্ট রেনেসার সাথে, বিকজ এই রিদম সেকশনটা আপনারা বাজান, বসা অথবা রেগে, রাইট, একটু ওয়েস্টার্ন ফর্ম, এটার সাথে বাংলা কিন্তু আই মাইট বি রং, আমার কাছে একটু হেভি ল্যাঙ্গুয়েজ মনে হয়। বাট জঙ্গি ভাই খুব সুন্দরভাবে একটা হেভি থিম লাইট ল্যাঙ্গুয়েজের মধ্যে খুব সুন্দরভাবে লিখতে পারেন, এবং যে জন্য রেনেসার সাথে আমার মনে হয় কারেক্ট অ্যাবসলিউটলি রাইট। এটা এই জন্য ওনার সাথে আমাদের কেমিস্ট্রিটা খুব ভালো জমে, কারণ এই রেনেসা যেটা বলতে, যেহেতু মেসেজ দেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা এর মধ্যে, ওই থিমটা যেন খুব স্ট্রং হয়, সেটার জন্য সবাই পারে না। যেমন তৃতীয় বিশ্ব গানটা এমনই এক বিষয়, বানায় না অস্ত্র কিন্তু সবাই সশস্ত্র, ভেরি ট্রু। কিন্তু এটা একটা গানের মধ্যে আসবে, এটা কখনো কেউ ভাববে না, হ্যাঁ, কিন্তু এটা এসছে এবং রেনেসাই করেছে এটা। সো এই জিনিসটা ওনার সাথে, ওনার থট প্রসেসের সাথে আমাদের এটা মিলে যায়, এবং এই কঠিন জিনিসগুলো কিন্তু আসলে অন্য কেউ খুব চেষ্টা করে পারে কিনা আমি জানি না, চেষ্টা করেছি কিনা সেটাও জানি না, বাট আমরা করে অলওয়েজ চেষ্টা করি যে ধরনের কাজ করতে। ভেরি ইন্টারেস্টিং। ফুয়াদ রাব্বি ভাই আপনাকে জিজ্ঞেস করছে, এটা মোর ইকুইপমেন্ট রিলেটেড, যে আপনার বাজানো এই পর্যন্ত one of your best organ tones or one of your best piano tones আপনি কোন ইকুইপমেন্টে পেয়েছেন? আমি আমার কাছে সবচেয়ে ফেভারিট, সবচেয়ে বেস্ট মনে হয়েছে ফেন্ডার রোডস পিয়ানো হচ্ছে ওটা, মানে ইটস ডিফারেন্ট, এটার কোনো অন্য কিছু তুলনা হয় না। আর অর্গানের জন্য অফকোর্স হ্যামন্ডের ধারে কাছে কিছু নেই। আর আমি যেটা বাজাতাম যে ভোক্স সুপার কন্টিনেন্টাল, ওটা টোনও খুব সুন্দর ছিল। সো এগুলো আমার খুব ফেভারিট যন্ত্র। এবং আপনি পারফরমেন্সের সময় এখনো আপনি কি আগে থেকে মোটামুটি প্রিপেয়ার করে রাখেন, এটা কি সেট বাই সেট করে রাখেন নাকি? সরি, এখনকার জন্য আমার ভালো লাগে হচ্ছে কিবোর্ডের জন্য বলি ইয়ামাহা, অফকোর্স ইয়ামাহা খুব ফেভারিট ইয়ে। আর হচ্ছে রোডস তো আছেই। আর হচ্ছে যে নর্ড, আমার খুবই ফেভারিট কিবোর্ড বর্তমান যুগের জন্য নর্ড। সো আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি বাজিয়ে। আপনি সাধারণত একটা শোতে কয় ধরনের টোন ইউজ করেন? খুব বেশি না, বিকজ আমাদের গানগুলো অত বেশি সিম্পল, এবং চেষ্টা করি অরিজিনালটা যেটা বাজছিল সেটাই রাখতে চেষ্টা করি। আচ্ছা, এখন শেষের দিকে একটু অন্যদের কথা জিজ্ঞেস করবো। এখন আপনি তো যখন এত বছর ধরে অন্যদেরকেও দেখে এসছেন ইন্ডাস্ট্রিতে, অনেকেই ভালো গান করেছে, তাদের সম্বন্ধে একটু জানতে চাই। ভালো গান যদি কোনো ফেভারিট সংস যদি এদের থাকে আপনার,
ফিডব্যাক সম্বন্ধে একটা দুটো কথা। আমি বলবো যে আসলে এনারা রিয়েলি ট্যালেন্টেড এবং খুবই ভালো ফিডব্যাক, এবং অন্যান্য যারা আছে মাইলস বলেন এবং আরো সোলস বলেন যারা আছে সবাই অসাধারণ, মানে প্রত্যেকের ইয়েতে ক্ষেত্রে কিন্তু অনবদ্য। কাজে এটা কারোর সাথে তুলনা করা বা ইয়ে করা ঠিক না। আমি মনে করি যে দে আর ওয়ান্ডারফুল, এবং তাদের যে গানগুলো আছে সেখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর গান আছে এবং অনেক মেসেজ দেওয়া গান আছে। মেলায় যায় রে অনেক সুন্দর মেসেজ আছে এটার মধ্যে। সো এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি বলবো যে ফিডব্যাকের মধ্যেও কিন্তু অনেক মানে সমাজকে দেওয়ার মতো অনেক কিছু আছে। ইভেন মাইলসের মধ্যে আছে, মাইলসের যে প্রথম গানটা প্রথম প্রেমের মতো বিউটিফুল সং। সো এই জিনিসগুলো আছে আমাদের ব্যান্ডে কিন্তু অনেক অনেক সমৃদ্ধ। এই সাবকন্টিনেন্টে আমাদের ব্যান্ডের মতো সমৃদ্ধ আমার মনে হয় এই সাবকন্টিনেন্টে আর নাই বাংলাদেশের মতো। এলআরবির এক দুটা গান, কোন দুটা গান আপনার মনে ধরে খুব? এলআরবি অফকোর্স সেই তুমি তো আছেই, প্লাস আরো কিছু গান আছে যেগুলো অসাধারণ সৃষ্টি করে গেছে বাচ্চাগুলো। সো এগুলি আসলে একটা বলে শেষ করা যাবে না, অনেক গান। তো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় কেন যে সেই তুমিটা এখনো পর্যন্ত এখনো ফিলিংস এর গান, ফিলিংস এর অনেক গান আছে। আমি আসলে মনে করতে পারছি না, বাট শুরু থেকে তো আমরা সবসময় কাছাকাছি ছিলাম এবং অনেক সুন্দর সুন্দর গান ওরা করে গেছে ফিলিংসে। জেমস, লাস্ট কোয়েশ্চেন, অ্যালবামগুলো যখন বাজারে যাওয়ার জন্য রেডি হয়, মানে আপনার যখন রেকর্ডিং শেষ, পোস্ট প্রোডাকশন শেষ, অ্যালবামের ট্র্যাক লিস্টিং গুলো, কেননা তখনকার দিনে ক্যাসেটের তো ট্র্যাক লিস্টিং একটা বিশাল ব্যাপার। ট্র্যাক 1 সাইড এর ট্র্যাক এ কি হবে, সাইড বি এর ট্র্যাক 1 কি হবে, লাস্ট কি হবে, এই ডিসিশন গুলো কিভাবে নিতেন? এটা কি কনসলিডেটেড সবাই মিলে বসে নিতাম? বাট এখানে ইয়েরও কিছু পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, যারা প্রোডিউসার তারাও আমাদের সাথে বসে। বাট আলটিমেটলি আমরা কিন্তু মানে প্রোডিউসারের কথা, ওর কথা শুনতে হবে, ডন্ডেসের ওকে বোঝানোর চেষ্টা করি, বাট একসাথে মিলিয়ে সব ডিসিশনটা নিই আমরা। প্রোডিউসার মানে এখানে রেকর্ড লেভেল যারা, ওরাও কিন্তু একটা মতামত দেয়। বাট তারপরে আমরা যেটা করি শেষ পর্যন্ত সবাই ওনাকেও কনভিন্স করি যে এটাই আমরা চাচ্ছি, এটাই ফার্স্ট গান হবে। আপনারা কিভাবে চিন্তা করতেন ট্র্যাক লিস্টিং এর কথা, যে এটা হওয়া উচিত? ট্র্যাক লিস্টিং হচ্ছে প্রথম গানটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু একটা অ্যালবাম প্রথমটা খুব ইম্পর্টেন্ট। প্রথম গানটা এমনই হতে হবে যেন শুনেই মানে অ্যালবামটার প্রতি একটা আগ্রহ বাড়ে। সো ওইটাই চেষ্টা, সবচেয়ে ক্যাচি গান কোনটা হবে, ক্যাচি সুর কোনটা হবে, এটাই আমরা চেষ্টা করতাম। Interesting. Thank you so much, Shaif. Thank you so much. মানে অনেকগুলো golden piece of history আজকে আমরা জানতে পারলাম। Hopefully you enjoyed this as much as I did. Of course. This could have gone on for hours and hours, কিন্তু আমার খুব ভালো লেগেছে, স্পেশালি যে একজন মিউজিশিয়ান কথা বলছে আমার সাথে। কারণ সবাই হয় কি মানে অন্যান্য প্রফেশনাল যারা আছে, আমি মানে ওদেরকে সম্মান রেখে বলছি যে অনেক কিছুই হয়তো আমি যেরকম চাচ্ছি সেরকম হয়তো ওরা বলতে পারে না বা হিস্ট্রি জানে না। সো এই জন্য আমার খুব ভালো লেগেছে যে ইউ কাভার্ড এভরিথিং মোরলেস, এবং অনেক নতুন কিছু তুমি আমাকে বলে প্রশ্ন করেছো, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি মন খুলে বলতে পেরেছি, সেটাও ঠিক। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।